প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ধারা 299 থেকে 318 পর্যন্ত চলছে ষোড়শ অধ্যায়, অর্থাৎ 16তম অধ্যায়। ধারা 299 থেকে 377 পর্যন্ত এই 16 অধ্যায়ের ব্যাপ্তি। এই অধ্যায়ের নাম হচ্ছে বা শিরোনাম মানবদেহ সংক্রান্ত অপরাধ, অফেন্সেস এফেক্টিং দ্য হিউম্যান বডি। অর্থাৎ মানব শরীরের উপরে যে অপরাধগুলো হবে, আঘাত করা, মেরে ফেলা সহ আরো যে অপরাধগুলো আছে, এবং শেষের দিকে আছে রেফ, এই টাইপের অপরাধ। তো প্রথমে ষোড়শ অধ্যায়ের প্রথম দিকে আছে জীবন ক্ষুণ্ণকারী অপরাধ সমূহ, 299 থেকে 311। অর্থাৎ এই অপরাধগুলো করতে গেলে জীবন ক্ষুণ্ণ হতে পারে, মানুষ মারা যেতে পারে, এই টাইপের অপরাধ। আচ্ছা, 299 প্রথমে যেটা পড়বো আমরা, অপরাধমূলক বা নিন্দনীয় বা দণ্ডনীয় বিভিন্ন নাম আছে। মূলত এটা নরহত্যা বা কালপেবল হোমিসাইড, ইংরেজি একটাই কিন্তু বাংলা অনেক সময় আমরা তিনটা বাংলা দেখতে পাই: অপরাধমূলক নরহত্যা, নিন্দনীয় নরহত্যা বা দণ্ডনীয় নরহত্যা। এছাড়াও আরো নতুন নতুন বাংলা আমরা দেখতে পাবো পরীক্ষা দিতে গিয়ে। অনেক সময় বার কাউন্সিলের পরীক্ষা, তারপরে জুডিশিয়ারির পরীক্ষাতে কিন্তু আরো বাংলা চলে আসে। এখন দেখেন যে এখানে একটা ইংরেজি দেওয়া আছে, এই ইংরেজি সেন্টেন্সের মধ্যে কিছু হাইলাইটেড অংশ আছে, যে ইন্টেনশন অফ কজিং ডেথ মানে মৃত্যু ঘটনার অভিপ্রায়, বা উইথ দ্য ইন্টেনশন অফ কজিং সাচ বডিলি ইনজুরি, বা এমন শারীরিক আঘাত দেওয়ার ইচ্ছা যা লাইকলি টু কজ ডেথ, যা মানুষ মারা যেতে পারে। উইথ দ্য নলেজ মানে জেনে শুনে, লাইকলি বাই সাচ অ্যাক্ট টু কজ ডেথ মানে এমন কোনো কাজ যে কাজের মাধ্যমেই সে মৃত্যুটা হবে, এরকম যদি হয়। বাংলা করেছি যেটা, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে, কিংবা মৃত্যু ঘটতে পারে এমন অপরাধ, এমন আঘাতের অভিপ্রায় নিয়ে, মানে মৃত্যু ঘটতে পারে, মেরে ফেলে দিব এরকম ইচ্ছা নিয়ে, অথবা মারা যেতে পারে এরকম আঘাত করলো এবং এই আঘাতের ফলে মানুষ মারা যেতে পারে, সেটা বোঝার পরেও মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে, মানে উইথ নলেজ, কোনো কার্যের মাধ্যমে মৃত্যু ঘটায়, তবে তা অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হবে। একটা মানুষের মৃত্যু ঘটবে, একটা মানুষের মৃত্যু ঘটবে বা একাধিক মানুষের মৃত্যু ঘটতে পারে। তো মানুষ মারা যাবে অর্থাৎ জীবন ক্ষুণ্ণ হবে অপর কোনো ব্যক্তির দ্বারা, এবং এই তিনটা উপাদান আছে, এই তিনটা উপাদানের যে কোনো একটা যদি সেই কাজের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা কালপেবল হোমিসাইড বলতে পারবো। এখানে কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো যদি চলে আসে এবং বলে এটা কি, তাহলে বলতে হবে কালপেবল হোমিসাইড। কি কি উদাহরণ? যেমন একজন ব্যক্তি কূপের মুখে ঘাস পেতে ফাঁদ তৈরি করে হত্যা করলো, তাহলে অপরাধমূলক নরহত্যা হবে। এটা ইংরেজিতে ডিটেলে বলা আছে, এটা সংক্ষিপ্তভাবে মানে সারাংশটুকু আমি তুলে দিয়েছি বাংলায়। আরেকটি উদাহরণ, ঝোপের আড়ালে আছে জেনে কাউকে গুলি করে হত্যা। অর্থাৎ কেউ কোনো বনের মধ্যে শিকার করতে গেছে, পাখি শিকার করবে, এখন সে দেখতে পেল বনের আড়ালে আরেকজন ব্যক্তি আছে, এবং এটা বুঝতে পারলো বনের আড়ালে আরেকজন আছে, সে জেনে শুনে ওই ঝোপের মধ্যে গুলি করলো, এবং ঝোপের আড়ালে থাকা একজন মারা গেল। তাহলে এখানে উইথ নলেজ যেহেতু, তাই এখানে কি হবে? কালপেবল হোমিসাইড। এখানে দেখেন নোয়িং মানে নলেজ আছে। আরেকটা উদাহরণ, মুরগি বা পাখি চুরির উদ্দেশ্যে ছোড়া গুলিতে ব্যক্তির মৃত্যু, অপরাধমূলক নরহত্যা নাই। এই উদাহরণটা ইংরেজিটা পুরোটা পড়লে যেটা বোঝা যায়, এখানে বলা হচ্ছে একজন পাখি শিকার করতে গেছে, মুরগি চুরি করতে গেছে, করতে গিয়ে মুরগিকে গুলি করেছে বা পাখিকে গুলি করেছে, গুলিটা লেগেছে অন্য একটা ব্যক্তিকে। যে ব্যক্তিকে লেগেছে সে ঝোপের আড়ালে ছিল, এইটা কিন্তু যে অপরাধী মানে যে গুলি করলো সে কিন্তু জানে না। এই কারণে তার কালপেবল হোমিসাইড হবে না, কারণ নলেজ নাই, না জেনে। যেহেতু নলেজ নাই সেহেতু তার কি নাই, ওই যে ব্যক্তি মারা গেল সেই ব্যক্তিকে মেরে ফেলার ইন্টেনশন বা ইচ্ছাও তার ছিল না। তাহলে ইচ্ছা যদি না থাকে, গিলটি মাইন্ড যদি না থাকে, তাহলে আমরা জানি যে সেটা অপরাধ হয় না। এখানে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা এক, অসুস্থ ব্যক্তিকে আঘাতের মাধ্যমে হত্যা অপরাধ হবে। একজন ব্যক্তি অসুস্থ, তাকে যদি কারো বুকে যদি রিং পরানো থাকে, তার হার্ট সার্জারি হয়েছে,
তো কেউ তার বুকে যদি সামান্য আঘাত করা হয় তাহলে কিন্তু মারা যাবে। যদিও একজন সুস্থ ব্যক্তিকে বুকের উপর একটা হালকা আঘাত করলে মারা যাবে না, কিন্তু একজন অসুস্থ ব্যক্তিকে কিন্তু আঘাত করলে মারা যেতে পারে। তো এটাই বোঝানো হচ্ছে যে একজন ব্যক্তি অসুস্থ, জেনে শুনে যদি তাকে এমন জায়গায় আঘাত করা হলো যে আঘাতে সে মারা যেতে পারে, এমন আঘাত করলে সে মারা গেল, তাহলে এটা কালপেবল হোমিসাইড হবে, অর্থাৎ অপরাধ হবে। ব্যাখ্যা 2, আঘাতের মাধ্যমে হত্যা যদিও যথাযথ চিকিৎসায় বেঁচে যেত, অপরাধ হবে। এখন এক ব্যক্তি আরেকজন ব্যক্তিকে আঘাত করলো, আঘাত করার পর সে আহত হলো, রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু তার পর্যাপ্ত বা যথাযথ দ্রুত চিকিৎসা হয়নি। পরে যদি অপরাধী বলে যে আমি তো মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করিনি, আঘাত করেছি ঠিক আছে, কিন্তু এই আঘাতে তো মানুষ মারা যেতে পারে না, যেহেতু তার ঠিকভাবে চিকিৎসা করেনি তাই সে মারা গেছে, অতএব আমার দায় নাই, এটা বলার সুযোগ নেই। যদিও চিকিৎসায় বেঁচে যেতে পারতো, যদি মারা যায় আঘাতের কারণে, যদি মারা যায়, তাহলে এটা কালপেবল হোমিসাইড হবে, অর্থাৎ অপরাধ হবে। আরেকটা ব্যাখ্যা আছে, খুবই ইন্টারেস্টিং ব্যাখ্যা। এই ব্যাখ্যা থেকে বারবার প্রশ্ন আসে, 2023 সালে প্রশ্ন এসেছিল। ব্যাখ্যা 3, মাতৃগর্ভস্থ কোনো শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা নয়। আমরা পড়ছি কালপেবল হোমিসাইড, অর্থাৎ নিন্দনীয় নরহত্যা হবে কিনা, একজনের হাতে আরেকজন মারা গেছে, একজনের কাজের মাধ্যমে আরেকজন মারা গেছে, সেটা অপরাধ হবে কিনা এটা পড়ছি। এটাই হচ্ছে কালপেবল হোমিসাইড, যেটা দণ্ডনীয় নরহত্যা, যে হত্যার কারণে একজনকে দণ্ড দেওয়া যাবে। এখানে বলছে যদি মাতৃগর্ভে কোনো শিশু থাকে, অর্থাৎ এখনো ভূমিষ্ঠ হয়নি, ফেটাস, তো এই ফেটাসকে কেউ যদি হত্যা করে তাহলে সেটা কালপেবল হোমিসাইড হবে না। কারণ মায়ের গর্ভে যে শিশু আসছে আছে, সে এখনো কি মানব শিশুর, সে কি পায়নি, মর্যাদা পায়নি। যেহেতু গর্ভের ভেতরে আছে, এই কারণে সে জন্ম না নেওয়া পর্যন্ত তাকে মানব শিশু বা তাকে মানব বা হিউম্যান বলা যাবে না, তাকে ফেটাস বলা হয়। এবং এই ধরনের, দেখেন এখানে বলছে যে চাইল্ড ইন মাদার্স ও, মায়ের গর্ভে যদি থাকে ইজ নট হোমিসাইড, সেটা নরহত্যাই নয়। তাহলে সেটা কি হবে? কিন্তু যদি শিশুটির শরীরের আংশিক ভূমিষ্ঠ হয়, অর্থাৎ অনেক সময় শিশুটা পুরোপুরি ভূমিষ্ঠ হয়নি, আংশিক ভূমিষ্ঠ হয়েছে, অনেক সময় মাথার অংশ দেখা যায়, হাত বা পায়ের অংশ দেখা যায়, কিছুটা বের হয়েছে শিশু, তাহলে ধরে নিতে হবে ভূমিষ্ঠ হয়েছে। এবং এই অবস্থায় শিশুটাকে যদি মেরে ফেলা হয় তাহলে এমন শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা হবে। যদি কেউ দাবি করে যে শিশু তো শ্বাস প্রশ্বাস চলছিল না, তো শিশুর শ্বাস প্রশ্বাস চালু আছে কি নাই সেটা কোনো বিবেচনার বিষয় না, শিশু সামান্য বের হয়েছে, এই অবস্থায় যদি এমন কিছু করা হয় যেই কারণে শিশুটা মারা যায়, তাহলে এটা নরহত্যা হবে। কিন্তু যদি পুরোপুরি মায়ের গর্ভে থাকে এই অবস্থায় হত্যা করলে সেটা নরহত্যা হবে না। সেটা কি হবে? সেটা হচ্ছে আমরা 312 যখন সেকশন পড়বো সেখানে বলা আছে মিসক্যারিয়েজ, মানে গর্ভপাত করানো। মায়ের গর্ভের ভেতরে যদি কোনো সন্তান থাকে, সেই সন্তানকে হত্যা করলে সেটাকে নরহত্যা বলা হবে না বা হোমিসাইড বলা হবে না ঠিকই, কিন্তু সেটার জন্য শাস্তি আছে, সেটাকে বলে মিসক্যারিয়েজ বা গর্ভপাত করানো। আমরা 312-তে পাবো, সেটা আজকেই পড়বো। এটা থেকে প্রশ্ন আসে। তো এই ছিল কালপেবল হোমিসাইডের গল্প। কালপেবল হোমিসাইডে বলা হচ্ছে কোনটা অপরাধ হবে কোনটা অপরাধ হবে না, এতটুকুই আপনারা 299 ধারায় জানতে পারলেন। এবার আমরা 300 ধারাতে এসে কি জানবো? 300 ধারাতে এসে জানতে পারবো একটু আগে যে কালপেবল হোমিসাইড পড়লাম, এইটা কি মানে সিরিয়াস অপরাধ না সাধারণ অপরাধ হিসেবে আমরা দেখব, বা এটা খুবই সিরিয়াস কিনা, এই বিষয়গুলো আমরা 300 ধারার মধ্যে কয়েকটা ক্যাটাগরিতে দেখব। এবং তার মধ্যে বেসিক দুইটা ক্যাটাগরি আছে। ধারা 300 খুন বা মার্ডার, এর সংজ্ঞা প্রথমে দেওয়া আছে। 300 ধারায় বিষয়বস্তু, 300 ধারার বিষয়বস্তু দুইটি, যথা অপরাধমূলক নরহত্যা মানে কালপেবল হোমিসাইড যখন খুন হিসেবে গণ্য হবে, when culpable homicide is murder, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কালপেবল হোমিসাইড জাস্ট কালপেবল হোমিসাইড না, সেটা এক্সট্রিম পর্যায়ে চলে যাবে এবং সেটা মার্ডার হিসেবে বিবেচিত হবে। তাহলে যদি আমরা শাস্তি দেখি, 304 ধারায় কালপেবল হোমিসাইডের সাজা সর্বোচ্চ আছে যাবজ্জীবন কারাদণ্ড। আর 302 ধারায় মার্ডারের সাজা আছে মৃত্যুদণ্ড। তো মার্ডারটা সবচেয়ে বড় অপরাধ এই ক্ষেত্রে,
যেহেতু মার্ডারের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায়, কালপেবল হোমিসাইডের থেকে মার্ডারটা আর একটু কি সিরিয়াস অপরাধ। তাই কালপেবল হোমিসাইডের মধ্যে কিন্তু দুইটা বিষয় লুকিয়ে আছে, যে এটা কালপেবল হোমিসাইড হিসাবে আমরা ট্রিট করব, না এটাকে মার্ডার হিসাবে দেখব। অর্থাৎ একের মধ্যে দুই 300 ধারাতে দুইটাই আছে। দেখেন, 2 নম্বর পয়েন্ট, অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য নয়, অর্থাৎ হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার। তাহলে 300 ধারার মধ্যেই আমরা দুইটা জিনিস পাচ্ছি কি, যে কালপেবল হোমিসাইড কখনো মার্ডার হিসাবে একটু বড় অপরাধ হয়ে যাবে, আবার কখনো মার্ডার হবে না, জাস্ট কালপেবল হোমিসাইড হিসাবেই থাকবে। এই জায়গাটা যার ক্লিয়ার হলো না, বুঝলেন না, তিনি হাত উত্তোলন করতে পারেন, তাকে কথা বলার আমি সুযোগ করে দেব। আচ্ছা, মিস্টার মুরাদ, আপনি যদি সম্ভব হয় লাইনে আসবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। শরীর অসুস্থ আচ্ছা, ছিল, আমি আলহামদুলিল্লাহ এখন জয়েন করতে পারছি। সারা দেশেই দেখছি যে সবাই মোটামুটি অসুস্থ। আমার তো কাশি মোটামুটি ক্লিয়ার, কিন্তু বেশি কথা বললে শেষের দিকে কাশি উঠে যেতে পারে। মানে এই দীর্ঘদিন ট্রিটমেন্ট করে একটু শরীর দুর্বল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, দোয়া রাখবেন এবং আপনাদের জন্য দোয়া রাখি আপনারা সুস্থ থাকেন এবং আমি যেন সুস্থ থাকি। আচ্ছা, এই কালপেবল জি হোমিসাইড এবং মার্ডার, একটু আগে আমরা 299 ধারা পড়লাম কালপেবল হোমিসাইড কি, এবং 299 ধারা এবং 300 ধারার মধ্যে কখনো পার্থক্য হয় না। যদি মনে করি 299 ধারা হচ্ছে মা, তাহলে 300 ধারাটাই হচ্ছে তার থেকেই জন্ম হওয়া আরেকটা সন্তান, এবং এর মধ্যে দুই ধরনের গুণ থাকবে, কালপেবল হোমিসাইড এবং মার্ডার। অর্থাৎ 299 ধারা এবং 300 ধারার পার্থক্য করা যায় না, 300 ধারার মধ্যেই মার্ডার এবং কালপেবল হোমিসাইডের পার্থক্য পাওয়া যায়। তাহলে 299 ধারাটা দেওয়ার দরকার কি ছিল? 299 ধারাটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি সেকশন, যেখানে জাস্ট কালপেবল হোমিসাইড অর্থাৎ একটা মার্ডার হলে সেইটা কখন অপরাধ হিসেবে গণ্য হবে, এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। 300 ধারাতে মূল আলোচনাটা আছে, যে জাস্ট একটু আগে যেটা দেখলাম যে হ্যাঁ এটা অপরাধ হবে, এই অপরাধটা কোন লেভেলের অপরাধ, এটা খুব বড় লেভেলের অপরাধ না, এটা একটু নিচু লেভেলের অপরাধ। যদি বড় লেভেলের অপরাধ হয়ে যায় তাহলে মার্ডার হয়ে যাবে, আর যদি ওই লেভেলে না যেতে পারে তাহলে সেটা কালপেবল হোমিসাইড হিসেবেই ট্রিট হবে। এই হচ্ছে 300 ধারা এবং 299 ধারার বেসিক্স। এই জায়গাটুকু ক্লিয়ার কিনা? জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তো পুরাতন যে আমি প্রশ্নগুলো দেখি, বিশেষ করে রিটেন প্রশ্ন, সেখানে আসে 299 ধারা এবং 300 ধারার পার্থক্য লিখুন। আসলে সেটা সম্ভব না। 299 ধারা এবং 300 ধারার পার্থক্য হয় না, 300 ধারার মধ্যেই কিন্তু কালপেবল হোমিসাইড এবং মার্ডারের পার্থক্য লুকিয়ে আছে। তো একজন মানুষ যদি মারা যায়, বিভিন্ন কারণে মারা যেতে পারে। বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারে, অনেক বয়স হয়ে গেছে, 100 বছরের মতন, সে বার্ধক্যজনিত কারণে মারা যাবে, মানে ন্যাচারাল ডেথ। একজন শিশু অসুস্থ হয়ে মারা গেছে, এটা যদিও অস্বাভাবিক মৃত্যু আমরা বলতে পারবো, তারপরেও এটাকে আইনের দৃষ্টিতে ন্যাচারাল ডেথই ধরা হবে। অসুস্থ অর্থাৎ বাই ইলনেস কেউ যদি মারা যায়, অতিরিক্ত খাবার জনিত কারণে মারা যেতে পারে, বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্টালি মারা যেতে পারে, এবং এই অ্যাক্সিডেন্টের জন্য কেউ দায়ী যদি না হয়, নিজে নিজে একটা শিশু নিজে নিজেই হয়তোবা মারা গেছে কোনো ভুল কাজের জন্য, হয়তোবা ছাদে গিয়েছে, ছাদ থেকে পড়ে গেছে নিজে থেকেই, মারা যেতে পারে, এটার জন্য কেউ দায়ী না, জাস্ট বাবা মার অবহেলার কারণে হয়তোবা এটা হয়েছে, তাই বলে বাবা মাকে দায়ী করা যায় না। আবার একজন মানুষ, শিশু না, একজন মানুষ ভুলক্রমে হয়তো বা তার পেশা কি ইলেকট্রিক পুলে উঠে কাজ করা, ইলেকট্রিক পুলে উঠে কাজ করতে গিয়ে সে অ্যাক্সিডেন্টালি মারা গেছে, হয়তো বা ইলেকট্রিক শকের কারণে, বা ও অনেক উঁচুতে কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে মারা গেছে। অনেক সময় রং মিস্ত্রিরা কাজ করে পেইন্ট করার সময়। তো এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ হলেও আইনের দৃষ্টিতে এগুলো হচ্ছে লিগ্যালি পানিশেবল না, তাই এগুলোকে ন্যাচারাল ডেথ বলা হবে। কিন্তু যেগুলো আনন্যাচারাল ডেথ বা ইউডি কেস, এবার রিটেন পরীক্ষায় ইউডি কেস নিয়ে কথা হচ্ছিল, প্রশ্ন আসছিল। তো ইউডি কেস যেগুলো আনন্যাচারাল ডেথ কেস, অনেক সময় দেখবেন যে কেউ আঘাতপ্রাপ্ত হয়ে যদি চিকিৎসা নিতে যায় সরকারি অফিসে, পুলিশ কেস বলে একটা সিল মেরে দেয়। আবার কেউ যদি মারা যায়, সেটা সুইসাইড হোক বা মানে সন্দেহজনক মৃত্যু হয়, সিআরপিসির 176 ধারা যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো, তখন এটাকে ইউডি কেস হিসাবে দেখা হয়, মানে আনন্যাচারাল ডেথ কেস।
সেটা কমিট সুইসাইড হোক বা এখানে সন্দেহ থাকে যে মৃত্যুটা আনন্যাচারাল এবং এখানে মার্ডার হতে পারে, তখন ইউডি কেস হবে, আনন্যাচারাল ডেথ কেস, মানে স্বাভাবিক মৃত্যু না, সে বার্ধক্যজনিত কারণে মারেনি, অসুস্থজনিত কারণে মারেনি, নিজে থেকেই কোনো ইলনেসের কারণে বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো মিস্টেকের কারণে মারা যায়নি। কাউ হয়তোবা এই মৃত্যুর পেছনে কারো ভূমিকা আছে, তখনই এটা হয়ে যাবে কালপেবল হোমিসাইড, না অন্য কোনো অপরাধের মধ্যে আসবে বা মার্ডারের মধ্যে আসবে কিনা। তো এই কারণেই কালপেবল হোমিসাইডের যে 299 ধারা, এইটা ইন্ট্রোডাক্টরি দেওয়া হয়েছে। তো বাংলাদেশের যে আমরা পেনাল কোড পড়ছি এটাকেই এই কালপেবল হোমিসাইড এবং মার্ডার এই দুইটা শব্দের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে, কিন্তু বাইরের যে পেনাল কোড আছে বা এখানে অপরাধ সংক্রান্ত যে আপনার আইন আছে এর মধ্যে মানে স্ল্যাশার, আরো বেশ কিছু টার্ম আছে, সেগুলো দিলে এই মৃত্যুকে আরো ভালোভাবে ডিফাইন করা যায়। তো যেহেতু সেগুলো নাই, সেগুলো আমরা প্রয়োজনে অন্য একটি ক্লাসে ব্যাখ্যা করব, রিভিশন ক্লাসে আমি সাধারণত সেগুলো ব্যাখ্যা করি। বা আপনারা যদি এই সেকশনগুলো 299 এবং 300 ধারা যারা বুঝতে পারেন না, তখন আমি ওই সেকশন গুলো নিয়ে আসি, বা অনেক সময় পেছনে হোয়াইট বোর্ড এখনো হ্যাং করা হয়নি, হ্যাং করব, মাঝে মধ্যে আমি হোয়াইট বোর্ডেও সেগুলো বোঝানোর চেষ্টা করব। তো আশা করি যেহেতু আপনারা বুঝতে পেরেছেন, কেউ হাত উত্তোলন করে কমপ্লেন করলেন না, তো আমরা এখন ক্লাসটাকে এগিয়ে নিই। অর্থাৎ মৃত্যু বিভিন্ন হতে পারে, অস্বাভাবিক মৃত্যু হলে বুঝতে হবে এটার জন্য কেউ দায়ী কিনা, যদি দায়ী হয় তাহলে সেটা কালপেবল হোমিসাইড হবে, এবং তার থেকে যদি একটু বড় পর্যায়ের অপরাধ হয় সেটা মার্ডার হয়ে যাবে। এই হচ্ছে মূল বক্তব্য। তো দুইটা এখানে ফেজ আছে, একটা মার্ডারই হিসাবে দেখবো আমরা কালপেবল হোমিসাইডকে, এবং কালপেবল হোমিসাইড নট মার্ডার, অর্থাৎ সেটা কালপেবল হোমিসাইডই থাকবে। 5টি ব্যতিক্রম সাপেক্ষে, অর্থাৎ কোনো নরহত্যা যদি একটিও ব্যতিক্রমের মধ্যে না পড়ে তবে তা খুন হবে। এই ধারায় 300 ধারায় 5টি ব্যতিক্রম দেওয়া আছে। 5টি ব্যতিক্রমকে যদি আমরা ফিল্টার বলি, তো এই 5টি ফিল্টারের মধ্যে দিয়ে যদি আমরা পাঠাই একটা ঘটনাকে, তো কোনো না কোনো ফিল্টারে যদি আটকা পড়ে সেটা, তাহলে সেটাকে আমরা বলবো যে এটা খুন নয়, এটা কালপেবল হোমিসাইডই থাকবে। আর যদি 5টা ব্যতিক্রমের আওতায় না যায়, অর্থাৎ এই ফিল্টারের মধ্যে যদি না আটকাই, তাহলে এইটাকে আমরা ক্লিন বলতে পারবো এটা কি মার্ডার। অর্থাৎ মার্ডার হওয়ার জন্য 5টি ব্যতিক্রমের বাইরে থাকতে হবে, 5টি ব্যতিক্রমের ভেতরে চলে গেলেই সেটা মার্ডার হবে না। আর যদি 5টি ব্যতিক্রম এর মধ্যে এক বা একাধিক ব্যতিক্রমের মধ্যে পড়ে তবে তা খুন নয়, একটু আগে যেটা আমি নিজের ভাষায় বললাম। এরপরে আমরা দেখব, একটু আগে যে দুইটা পয়েন্ট পড়লাম এই দুইটা পয়েন্ট এবার আমি ব্যাখ্যা করব। 1 নম্বর, অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য, অর্থাৎ কালপেবল হোমিসাইড, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার। তো খুন হওয়ার জন্য, খুনকে চেনার জন্যও কিন্তু আমাদের 4টি উপাদান আছে বা এলিমেন্ট আছে। তো কালপেবল হোমিসাইড চেনার জন্য একটু আগে আমরা 299 ধারা দেখেছি 3টা উপাদান আছে, কিন্তু 300 ধারা এসে আমরা খুনের আবার 4টে উপাদান পাচ্ছি। যদি এমসিকিউ প্রশ্ন আসে কালপেবল হোমিসাইডের উপাদান কয়টি, তাহলে উপাদান বলতে হবে 3টি। কত ধারা? 299 ধারা অনুসারে। আর যদি বলা হয় খুনের উপাদান কয়টি, বলতে হবে 4টি। কত ধারাতে আছে? 300 ধারাতে আছে। আবারও বলছি, কালপেবল হোমিসাইডের উপাদান 3টি, 299 ধারায়। মার্ডারের উপাদান 4টি, 300 ধারায়। ব্যতিক্রম গুলো কি, সেগুলো ব্যতিক্রমে আসি তাহলে বুঝতে পারবো। খুনের উপাদান মূলত 4টি, অর্থাৎ এই যে নিচে যে 4টি উপাদান যদি আমরা দেখতে পাই, 4টি যে কোনো একটি, তাহলে সেটাকে মার্ডার হিসেবে আমরা গণ্য করব। কিন্তু তারপরেও এখানে আমাদের দেখতে হবে যে 5টি ব্যতিক্রমের মধ্যে যাচ্ছে কিনা ঘটনাটা, অর্থাৎ মার্ডার হওয়ার জন্য আমাকে যেমন এই যে এখানে 4টি উপাদান আছে, 4টি উপাদানের মধ্যে পড়ছে কিনা এটাও যেমন দেখতে হবে, তেমন 5টি উপাদানের বাইরেও আছে কিনা এটাও বিবেচনায় নিতে হবে। অর্থাৎ মার্ডার হওয়ার জন্য আমাকে টোটাল 9টা বিষয় মনে রাখতে হচ্ছে 300 ধারাতে যেটা আছে, 4টি উপাদান এবং 5টি ব্যতিক্রম। 4টি উপাদানের যে কোনো একটির মধ্যে আসতে হবে, এবং 5টি উপাদানের কোনোটার মধ্যেই, সরি, 5টি ব্যতিক্রমের কোনোটার মধ্যে যাওয়া যাবে না। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমি একজনকে লাইনে নিই। বেলাল ভাই সম্ভব হলে লাইনে আসবেন। আসসালামু আলাইকুম, স্যার ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মোটামুটি এখন ভালো।
আমি আবারও বলছি, আমার সাথে সাথে আপনি বলবেন যে কোনো জি স্যার। ঘটনা যেখানে একজন ব্যক্তি মারা গেছে বা কোনো ব্যক্তির মৃত্যু ঘটেছে, এক বা একাধিক ব্যক্তির মৃত্যু ঘটেছে, এই ঘটনাটা কি মার্ডার বা খুন বলার জন্য চারটি উপাদানের মধ্যে যে কোনো একটির মধ্যে পড়তে হবে, অথবা পাঁচটি উপাদান আছে, এই পাঁচটি উপাদানের একটি, সরি, আবারও বলছি, একটি ঘটনা মার্ডার হতে হলে চারটি উপাদান আছে, এই উপাদানের যে কোনো একটির মধ্যে পড়তে হবে, এবং পাঁচটি যে ব্যতিক্রম আছে তার একটির মধ্যেও পড়া যাবে না। এ কথা বুঝতে পারলেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। এবার আপনি রিপিট করেন যেটা আমি বললাম সেটা আপনার ভাষায়। স্যার, যদি খুন হয়, যদি খুন হ্যাঁ, হ্যাঁ। হয়, খুনের মধ্যে যে চারটা উপাদান আছে, চারটার যে কোনো একটা থাকতে হবে। আর যদি এই হুম, হুম। চারটার উপাদান যদি না থাকে, তাহলে ব্যতিক্রম হলে এটা খুন হবে না, মার্ডার হবে না। হুম। ব্যতিক্রম কয়টা আছে? ব্যতিক্রম, এই চারটা উপাদান যদি না থাকে, এই চারটা উপাদান না, ছাড়া যেগুলো হবে এগুলো আমি খুন বলছি হবে না। ব্যতিক্রম কয়টি আছে, 300 ধারায় ব্যতিক্রম কয়টি আছে? ব্যতিক্রম স্যার, ব্যতিক্রম তো পাঁচটা বলছিলেন। 300 হ্যাঁ, দ্বারা তো পাঁচটি। চারটা উপাদান স্যার। 300 দ্বারা উপাদান চারটা। হ্যাঁ, জি স্যার। আমি 300 ধারায় মার্ডারের উপাদান বা এলিমেন্ট আছে হচ্ছে চারটা, কিন্তু আমি আবার বলছি ব্যতিক্রম আছে পাঁচটা। চারটা। এই যে উপরে একটু আগে বললাম পাঁচটি ব্যতিক্রম চারটা। সাপেক্ষে, এই যে পাঁচটি ব্যতিক্রম, ঠিক আছে? এই যে জি স্যার। পাঁচটি ব্যতিক্রম, যদি পাঁচটি ব্যতিক্রমের ভেতরে চলে যায় ঘটনাটা, তাহলে সেটার কোনো হবে না। কিন্তু যদি পাঁচটি ব্যতিক্রমের ভেতরে একটার ভেতরেও না যেতে পারে ঘটনাটা, তাহলে নিশ্চয়ই এই চারটি উপাদানের যে কোনো একটির মধ্যে পড়বে। বুঝতে পেরেছেন? করবে। তাহলে একটা জি স্যার। মার্ডার একটা মার্ডার নির্ণয় করার জন্য, একটা ঘটনাকে মার্ডার বলার জন্য আমাকে 9টি বিষয় মনে রাখতে হবে। 9টি বিষয়ের মধ্যে চারটি উপাদান আর পাঁচটি ব্যতিক্রম। বুঝতে পারলেন বিষয়টা? ফার্স্ট ব্যতিক্রম। জি স্যার। হুম। প্রথমত, মৃত্যু ঘটানোর অভিপ্রায় মানে ইন্টেনশন, মানে মেরেই ফেলবো, এই ধরনের মানসিক ইচ্ছা বা অভিপ্রায় নিয়ে, ইন্টেনশন নিয়েই কাজটি করা হয়, গুলি করা বা আঘাত করা বা বিষ প্রয়োগ করা, মানে কিভাবে মেরে ফেললো সেটা ম্যাটার না। তার মনের মধ্যে ইচ্ছা ছিল যে তাকে মেরেই ফেলবো, এবং ওই কাজটি করে তাকে হত্যা করা হয়েছে বা তার জীবন কেড়ে নেওয়া হয়েছে, হত্যা জীবন করা ক্ষুণ্ণ হয়েছে। করা হয়েছে। তাহলেই সেটা কি হয়ে যাবে? মার্ডার হয়ে যাবে। মার্ডার মানে খুন। ঠিক মার্ডার আছে? হবে। হ্যাঁ, হত্যা বলতে খুন। জেনারেলি জি স্যার। মানুষকে মেরে ফেলা বোঝানো হচ্ছে, কিন্তু খুন, মার্ডারের বাংলা করা হয়েছে খুন। ঠিক আছে? দ্বিতীয়ত, জি। মৃত্যু জি স্যার। ঘটতে পারে এমন বিষয় জেনে, মানে এখন যদি বলি যে আমি তাকে তো মেরে ফেলতে চাচ্ছিলাম না, সে মারা যাবে আমি তো বুঝতে পারিনি, কিন্তু এমন একটা কাজ করেছে, সে জানে যে এই কাজটির ফলে মানুষটা মারা যেতে পারে, তার মানে মেরে ফেলার ইচ্ছা থাকুক আর না থাকুক, যেহেতু আমি জানি যে আমার এই কাজটির ফলে একটা মানুষ মারা যেতে পারে, তাহলে এটাও মার্ডার মারা হবে। যেতে পারে। বুঝতে পারলেন? এটাও মার্ডার হবে। জি স্যার, এখন বুঝতে পারছি। যদি প্রশ্ন করা হয় যে আপনি এই কাজটা কেন করলেন, আপনার হাতে একটা কি আছে, পিস্তল আছে, এই পিস্তলটা আপনি কি করলেন, গুলি করে ফেললেন, তাহলে এই পিস্তলের গুলি লেগে একজন মানুষ মারা যেতে পারে, এটা আপনি জানেন না? তখন যদি বলি হ্যাঁ আমি জানি, তাহলে আমি জানি বলার অর্থ হচ্ছে আমার ইচ্ছাও আছে তাকে মেরে ফেলার। আমি জানি কিন্তু তাকে মেরে ফেলা। মারার আমার ইচ্ছা নাই, এই কথা কি বলার সুযোগ আছে? নাই স্যার। নাই। তার মানে নলেজ থাকলে, ইন্টেনশনটা থাকুক আর না থাকুক, নলেজ দিয়ে হয়ে যাবে মার্ডার। জি তৃতীয়ত, স্যার। এমন শারীরিক আঘাত মানে ইনজুরি, এখন শরীরে এমন জি জি। একটা আঘাত করলাম তার শরীরের একটা ভাইটাল অর্গানে, যা প্রকৃতির স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটবে। এখন মানুষের যদি ঘটাবে। ভাইটাল অর্গানে, তার মাথায় যদি গুলি করা হয়, সে বাঁচবে? বাঁচবে না। বাঁচবে না। তার হৃৎপিণ্ডে যদি গুলি করা হয়, ফুসফুসে যদি গুলি করা হয়, সাধারণত সে বাঁচবে না। বাঁচবে না। তারপরে ধারালো অস্ত্র দিয়ে এমন জায়গায় আঘাত করা হলো যে আঘাতে মানুষ সাধারণত বাঁচে না। হাত পায়ে হয়তো বাঁচে বা না। আঘাত করলে বাঁচতে পারে, অঙ্গ ক্ষয় জি হতে স্যার। পারে, হাত কেটে ফেলে দিলেও কিন্তু মানুষ বাঁচতে পারে, গলা কেটে ফেলে জি দিলে তো স্যার। আর মানুষ বাঁচবে না, তাই না? জি না স্যার। জি স্যার। তো মানে এখানে বলছে এমন শারীরিক আঘাত করলো যে আঘাতে মানুষ মারা যেতে পারে। মারা তো যেতে এই পারে। ধরনের যদি আঘাত করে, আঘাত করার পর যদি বলে তাকে মারার আমার ইচ্ছা ছিল না, তাকে মেরে ফেলার ইচ্ছা ছিল না, আমি জাস্ট আঘাত করতে চেয়েছি, এখন এই কথা তো বলার সুযোগ নেই। সুযোগ সে নেই। এমন আঘাত করেছে, হয়তোবা ঘাড়ের পিছনে চাপাতি দিয়ে আঘাত করেছে, ঘাড়ের
যে মেরুদণ্ড কেটে পড়ে গেছে, হয়তো বা গলা একটু ঝুলে আছে, বা পুরো মাথায় শিরচ্ছেদ হয়ে গেছে। তো এই শিরচ্ছেদ করলে যদি বলে তাকে মেরে ফেলার ইচ্ছা ছিল না, আমি আঘাত করেছি, আমি বুঝতে পারিনি যে তার মাথা কেটে পড়ে যাবে, বা তাকে মেরে ফেলার ইচ্ছা আমার নাই, এই কথা তো বলার সুযোগ নেই। মানে ইনজুরিটা এত না, সিরিয়াস। বলার সুযোগ নেই। ক্লিয়ার? তার মানে এখানে ইন্টেনশনটা ডিরেক্ট থাক বা ইনডিরেক্টলি ইন্টেনশন থাক, সেটা বোঝানোর চেষ্টা হচ্ছে। চতুর্থত, আসন্ন বিপজ্জনক কার্যের ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট, ওই যে কাউকে যদি গুলি করা হয়, বা কারোর দিকে যদি বোমা ছুড়ে দেওয়া হয়, বা কারো মুখের মধ্যে যদি বিষাক্ত কোনো লিকুইড ঢেলে দেওয়া হয়, কোনো বিষ ঢেলে দেওয়া হয়, কারো মুখের মধ্যে বিষ ঢেলে দিলে সে যদি খেয়ে ফেলে, তাহলে সে কি বাঁচবে? বাঁচবে না, সে মারা যাবে। মারা যাবে। তাহলে কাজটাই বিপজ্জনক। বা আহ, আহ, এগুলো করা হলো না, কারো গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হলো, তো আগুন ধরিয়ে দিলে তো সে মারা যেতে পারে, যেতে পারে কিনা? মারা যেতে পারে। জি স্যার। বা তাকে তার হাত পা বেঁধে তার শরীরে দুইটা ইঁট বেঁধে পানির মধ্যে তাকে ফেলে দেওয়া হলো, এই ফেলে দেওয়া কাজের হলো। মাধ্যমেও তো মানুষ মারা যেতে পারে, মারা যেতে পারে না? মারা যেতে পারে। তার মানে এগুলো ডেঞ্জারাস ওয়ার্ক, এবং মানে মুহূর্তের মধ্যে মানুষ মারা যেতে পারে এই ঘটনায়। তো এগুলো যদি করা হয়, এই কাজের মাধ্যমে করলেও খুন হবে। এই খুন হবে। তাহলে মাধ্যমে হত্যা করলে এক্ষেত্রে মৃত্যু ঘটানোর অভিপ্রায় অপরিহার্য নয়। তার মানে আমি যেটা বারবার আপনাকে প্রশ্ন করছি, যে এই ধরনের একটা মানুষের গায়ে আগুন ধরিয়ে দিল, বা তাকে বেঁধে পানিতে ছুঁড়ে ফেললো, এই কাজটা করার পরে যদি বলে যে আমার তাকে মেরে ফেলার ইচ্ছা ছিল না, জাস্ট আমি পানিতে ডুবিয়ে রাখতে চেয়েছিলাম, এটা বলার সুযোগ নাই। এখানে সুযোগ নেই। ইন্টেনশন থাক আর না থাক, এই কাজগুলো করলেই সেটা কি হয়ে যাবে, মার্ডার হয়ে যাবে। তাহলে আমরা মার্ডারের উপাদান দেখলাম চারটি, এই চারটি উপাদানের যে চারটে। মূল বক্তব্য সেটা বোঝা গেল কিনা? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এখানে দেখেন কিছু উদাহরণ আছে। এই উদাহরণগুলো বইয়ে বিস্তারিত আছে, কিন্তু উদাহরণের যে মূল বক্তব্য আমি এখানে দিয়ে দিয়েছি। এই মূল বক্তব্য যদি আপনি জানেন, উদাহরণ যদি ঘুরিয়ে পেঁচিয়ে ভিন্ন ভাবেও আসে, আপনি ধরতে পারবেন। জি তাহলে স্যার, উদাহরণের ইনশাল্লাহ। মূল বক্তব্য আপনাকে বুঝতে হবে। যেমন হত্যা করার উদ্দেশ্যে বা অভিপ্রায় নিয়ে গুলি করে হত্যা। আমার এখানে বইয়ে যে উদাহরণটা আছে, বা বেয়ার অ্যাক্ট বলতে যেটা শুধু আইন, আইনে যে উদাহরণটা আছে 300 ধারায় বলা হচ্ছে, হয়তো বা এ বি কে গুলি করে হত্যা করলো, এ কথা বলা আছে। তো এখানে কারো নাম ব্যবহার করতে পারে, রহিম করিম নাম ব্যবহার করতে পারে, বা এ বি বা ক খ নাম ব্যবহার করতে পারে। নাম ব্যবহার করলো জি এবং স্যার। হয়তোবা বলছে যে গুলি করে হত্যা করলো, এবং হত্যা গুলি করে। করার ফলে একজন মারা গেল। তাহলে যে গুলি করলো সে হত্যাকারী, এবং যে মারা গেল সে ভিকটিম। তাহলে ভিকটিম। গুলি করে হত্যা করা, তার মানে এখানে ইন্টেনশন থাকুক আর না থাকুক, তবু হত্যা হবে। কিন্তু এখানে প্রশ্নে বলেই দিচ্ছে গুলি করার উদ্দেশ্যে, তার মানে অভিপ্রায় নিয়ে। তার মানে এক জি স্যার। নম্বর যে পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট ইন্টেনশন, সেটাও মিলে যাচ্ছে, এবং গুলি করলে যে মানুষ মারা যেতে পারে 2 নম্বর পয়েন্টও মিলে যাচ্ছে, এবং এটা কিন্তু একটা ডেঞ্জারাস কাজ। 4 নম্বর পয়েন্টও কিন্তু মিলে যাচ্ছে। তার মানে এই ঘটনার মধ্যে চারটার মধ্যে তিনটা উপাদানই আছে। যদিও তিনটে উপাদান হবে। একটা উপাদান মৃত্যু থাকলেই সেটা ঘটনা, মার্ডার হবে অবক্ষয়। বা খুন হবে। হ্যাঁ স্যার, মৃত্যু ঘটনা, তো অবক্ষয়, এখানে তারপরে নলেজ এবং তার শারীরিক হুম, হুম, আঘাত। এখানে মোটামুটি সবগুলো উপাদানই মিলে যাচ্ছে। মিলে খ যাচ্ছে। নম্বর, মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে, দেখেন 2 নম্বর উপাদান মিলে গেল। 2 নম্বর উপাদান কোনো মিলে গেছে। অসুস্থ ব্যক্তিকে আঘাত করে হত্যা। তাহলে অসুস্থ ব্যক্তিকে আঘাত করে হত্যা, সে জানে যে সে অসুস্থ আছে, সে জানে যে হ্যাঁ এই লোকের বুকে রিং পরানো আছে, হৃৎপিণ্ডে, এখানে যদি একটু জোরে আঘাত করা হয়, একটা ঘুষি মারা হয় বুকের মধ্যে, তাহলে সে মারা যেতে পারে। এই কাজটি করেছে, মারা যেতে জেনে পারে। শুনে খুন হবে। তবে খুন হবে। অসুস্থতার বিষয়ে না জেনে আঘাত করলে সেটা কিন্তু খুন হবে না। এখানে দেখেন আরেকটা কথা বলে, একজন যে মানুষ অসুস্থ এটা জানতাম না, আমি তাকে বুকে হাত দিয়ে ধাক্কা দিয়েছি, পড়ে গেছে, এখন তার হার্ট সার্জারি ছিল, আমার জানা ছিল না, তাহলে এটা খুন হবে না, কারণ আমি তার অসুস্থতার বিষয়ে জানতাম না, তাকে মারার উদ্দেশ্য ছিল না আমার। জানতাম না। এবং সে অসুস্থ এটা আমি জানতাম না, এমন আঘাত করেছি যেটা প্রকৃতির স্বাভাবিক নিয়মে মানুষ মারা যায় না সাধারণত, জি শুধু জি। একটা ধাক্কা দিয়েছি বা জোরে একটা ধমক ধাক্কা দিয়েছি, দিয়েছি। এটার ফলে মানুষের যদি হার্ট দুর্বল থাকে, জোরে একটা ধমক দিলেও মারা যেতে পারে না? জি স্যার, মানে তো এটা এটা কথা না হচ্ছে জেনে আমার যদি এটা অভিপ্রায় ছিল না, বা আমি যে এটা আমার ইচ্ছা ছিল না যে মানে তাকে আমি খুন করব। হুম, হুম, তারপর জানতামও না। জি স্যার। হ্যাঁ,
তাহলে যদি এটা হয় তাহলে সেটা কি হবে না? দেখেন সেটা কি সেটা নয়। হত্যা হবে না, খুন হবে না। অসুস্থতার বিষয়ে না জেনে আঘাত করে হত্যা করলে সেটা খুন নয়। এই যে খ নম্বর উদাহরণ, এখান থেকে বারবার প্রশ্ন আসে, ঘুরিয়ে পেঁচিয়ে আসে, কখনো বলে যে না জেনে, কখনো বলে জেনে। তো জেনে করলে খুন, না জেনে করলে খুন হবে না, কিন্তু কি হবে, কালপেবল হোমিসাইড হয়ে যাবে, তাই না? জি স্যার। আবার যদি ঘটনাটা পাঁচটা ব্যতিক্রমের একটার মধ্যে পড়ে তাহলে খুন হবে না, কালপেবল হোমিসাইড হতে পারে। আবার যদি আমরা দেখি সাধারণ ব্যতিক্রম পড়লাম 76 থেকে 106 ধারার মধ্যে, তার মধ্যে আবার কি ছিল, রাইট অফ প্রাইভেট ডিফেন্স, আত্মরক্ষার অধিকার, ওইগুলোর মধ্যেও কিন্তু পড়তে হ্যাঁ। পারে। ওইগুলোর মধ্যে পড়লে তখন খুন হবে না, কালপেবল হোমিসাইডও হবে না, কোনো অপরাধী হবে না। বুঝতে জি পেরেছেন, জি। একটা ঘটনা বিভিন্ন জি দিকে স্যার। মোড় নিতে পারে। জি স্যার। এরপরে উদ্দেশ্যমূলকভাবে তরবারি বা লাঠি দ্বারা আঘাত করে খুন। তার মানে উদ্দেশ্যমূলকভাবে একটা তরবারি দিয়ে কাউকে যদি আঘাত করে তাহলে মানুষ মারা যেতে পারে। তাহলে এটা কি হবে? এটা ডেঞ্জারাস ওয়ার্ক, তাই না? একটা জি স্যার। লাঠি জি দিয়ে স্যার। কারো মাথায় জোরে আঘাত করলো, এমন আঘাত করলো যে আঘাতে তার মাথা ফেটে গেল, তার ব্রেন ক্ষতিগ্রস্ত হলো, সে কারণ মারা এটা গেল। আমার তাহলে উদ্দেশ্য এটার কি ছিল তাকে খুন করা। এখন উদ্দেশ্য থাকা না থাকা, আমি রাগ করেও যদি মাথাতে এই ধরনের গুরুতর আঘাত করি, মানুষ যদি মারা যায়, তো আমি যদি বলি আমার ইন্টেনশন ছিল না কিন্তু আমি ডেঞ্জারাস কাজ করে ফেলেছি, তাহলে সেটা কি হবে, খুন হবে। একটু আগে যেটা বোঝালাম। তাহলে খুন খুনের হবে। কনসেপ্ট যদি জি বোঝেন, স্যার। ঘটনা যেভাবেই উদাহরণ আসুক না কেন ধরতে পারবেন তো। ইনশাল্লাহ। কোনো অজুহাত ছাড়াই জনতার উপর গোলাবর্ষণ করে হত্যা করায়। মনে করেন কারো হাতে কি আছে, গোলা এখন ব্যবহার হয় না, কিন্তু আগে ব্যবহার হতো। এখন কি ব্যবহার হয়? বিভিন্ন গান ব্যবহার হয়। তো পুলিশের জি হাতে বা স্যার। অন্য কারো হাতে আছে, গান আছে। সে কোনো, তার যে ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো অর্ডার দেয়নি বা কোনো সমস্যা নাই, এমনি সাধারণ মানুষ চলাফেরা করছে, হাট বাজারে এসে কেউ যদি গুলি করে এবং তার যদি মানসিক সমস্যাও না থাকে, এখন যদি সে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ হয়, ইনসেন বা পাগল হয়, অপ্রকৃতিস্থ হয়, সেক্ষেত্রে সেটা হয়তো বা অপরাধ হবে না। কিন্তু সে যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয় এবং জনগণের প্রতি গুলি বর্ষণ করে বা গোলা বর্ষণ করে এবং মানুষ যদি মারা যায়, তাহলে সেটা তো অবশ্যই খুন হবে, তাই নয় কি? কারণ অবশ্যই এটা খুন হবে। ডেঞ্জারাস ওয়ার্ক। জি তাহলে স্যার। আমরা চারটা উপাদান দেখলাম এবং চারটা উপাদানের উপরে চারটা উদাহরণ দেখলাম। এরপরে আমরা জি যে স্যার। জি সেকেন্ড স্যার। স্টেপ, যে অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে বিবেচনা হবে না, অর্থাৎ মার্ডার না, কখন মার্ডার নয়, নট মার্ডার, কোনো নট নরহত্যা মার্ডার। যদি পাঁচটি ব্যতিক্রমের মধ্যে এক বা একাধিক ব্যতিক্রমের মধ্যে পড়ে তবে তা খুন নয়। তাহলে এই স্টেটমেন্ট দ্বারা আমি কি বোঝাচ্ছি? পাঁচটা ব্যতিক্রম আছে, পাঁচটা ব্যতিক্রমকে একটা আমব্রেলা মনে করেন, একটা ছাতা মনে করেন। তো একটা ছাতা, আপনি যদি ছাতার নিচে থাকেন তাহলে আপনার সেফ হবেন, মাথায় পানি পড়বে না, তাই না? জি স্যার। তো যদি আপনি ছাতার নিচে থাকেন, অর্থাৎ এই পাঁচটা ব্যতিক্রমের মধ্যে যদি আসে, তাহলে সেটা খুন হবে না, কিন্তু সেটা খুন কালপেবল হবে না। হোমিসাইড হতে পারে বা অন্য কিছু হতে পারে, কিন্তু খুন হবে না। মোট কথা নট মার্ডার। তাহলে মার্ডার না জি হওয়ার স্যার। জন্য, বা আপনি যদি ভিজতে না চান, তাহলে ছাতার মধ্যে থাকতে হবে বা কোনো শেডে থাকতে হবে, বাড়ির মধ্যে থাকতে হবে। যখন বৃষ্টি হচ্ছে আপনাকে খোলা আকাশের নিচে যাওয়া যাবে না, তাহলে আপনি ভিজে যাবেন। তাহলে ব্যতিক্রম গুলোই হচ্ছে ছাতার মতন, যেটাকে খুন হওয়া থেকে রক্ষা করে, বিরত একটা রাখে। ঘটনাকে খুন হতে দেয় না, বিরত রাখে। ব্যতিক্রম এক, আমরা প্রথম ছাতাটা দেখি কি ব্যতিক্রম। গুরুতর ও আকস্মিক উত্তেজনা, গ্র্যাব অ্যান্ড সাডেন প্রভোকেশন, এর ফলে উত্তেজনা প্রদানকারীকে বা ভুলক্রমে অন্য ব্যক্তিকে হত্যা, খুন নয়। সেটা শুধুমাত্র অপরাধমূলক নরহত্যা হবে। মনে করেন একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি শুরু হয়েছে এবং এমন কথা বলেছে বা এমন কাজ করেছে যার কারণে অপর ব্যক্তি প্রচন্ড রেগে গেছে এবং উত্তেজিত হয়ে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। আমরা একটা শব্দ শুনে থাকি, কোল্ড ব্লাডেড মার্ডার, মানে ঠান্ডা মাথায় খুন। তাহলে মার্ডার করতে হলে কোল্ড ব্লাডেড মানে ঠান্ডা মাথায় খুন করতে হবে, জেনে বুঝে খুন করতে হবে। এখন কেউ যদি সাডেন প্রভোকেশন বা উত্তেজনার ফলে আরেকজনের কথা দ্বারা যদি, মানে একজনের মানুষের কোনো দুর্বলতা থাকতে পারে, সে দুর্বল জায়গায় যদি কথার মাধ্যমে আঘাত করে, সে রেগে যেতে পারে। এমন রেগে গেল যে তার হিতাহিত জ্ঞান কমে গেল বা তার রক্ত ঠান্ডা থেকে গরম হয়ে গেল, মানে হট হয়ে গেল, কোল্ড থেকে রক্ত বা ব্লাড হট হয়ে গেল। তাহলে এই হট অবস্থায় সে যদি কোনো ঘটনা ঘটিয়ে ফেলে,
এবং এই ঘটনার ফলে যদি কেউ মারা যায়, অর্থাৎ যে তাকে রাগান্বিত করলো তাকে অথবা তার আশেপাশে অন্য কাউকে যদি সে আঘাত করে মেরে ফেলে, তাহলে সেটার মার্ডার হবে না। কারণ সে ঠান্ডা মাথায় খুন করছে না, জেনে বুঝে খুন করছে না। তার নিয়ন্ত্রণ, তার যে মানসিক অবস্থা, সে উত্তেজিত হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, রক্ত গরম হয়ে গেছে, এই অবস্থায় সে একটা কাজ করে ফেলছে। তার মানে এই সময় তার ভালো মন্দ বোঝার ক্ষমতাটা কি কমে গেছে, তাই ঘটনাটা ঘটে গেছে। তাই এটাকে আমরা মার্ডার না বলে জাস্ট কালপেবল হোমিসাইড বলবো। ব্যতিক্রম স্যার ওয়ান বোঝা গেল? যখন, জি স্যার, যে কথা হচ্ছে যখন কোনো অপরাধমূলক কাজ করা হয় তখন তো স্যার হুম। গুরুতর এবং আকস্মিক উত্তেজনা। হ্যাঁ, আমরা যেটা আলোচনা করছিলাম যে ব্যতিক্রম এক, ব্যতিক্রম একে বলা হচ্ছে উত্তেজনাবশত কেউ যদি অন্য কাউকে খুন করে ফেলে, সেটা আর কোল্ড ব্লাডেড মার্ডার হয় না। অর্থাৎ যেহেতু মানুষ রেগে গেলে, উত্তেজিত হয়ে গেলে হিতাহিত জ্ঞান কমে যায়, তাই ওই সময় যদি কোনো হত্যাকাণ্ড হয় সেটাকে আর মার্ডার না বলে আমরা জাস্ট কালপেবল হোমিসাইড বা শুধু অপরাধমূলক নরহত্যা বলবো। এই পয়েন্টে বেলাল ভাই একটা কিছু যুক্ত করতে চাচ্ছিলেন, ওনাকে আবার কথা বলার সুযোগ দিচ্ছি। সালাম আলাইকুম। বেল- হ্যাঁ ভাই, কি বলছিলেন বলেন, যে উত্তেজিত হয়ে মানুষকে মেরে ফেললে। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে এখানে গুরুতর আকস্মিক উত্তেজনার ফলে উত্তেজনা প্রদানকারীকে বা ভুলক্রমে অন্য কোনো ব্যক্তিকে হত্যা, খুন নয়। হুম, হুম, এখন স্যার আমার প্রশ্ন হচ্ছে যে মানে রাগের মাথায় এবং রাগের বশবর্তী হয়ে তো একজন আরেকজনকে খুন করে। আমি যদি হুম। আমার যদি ক্রোধ না থাকতো, রাগ রাগ না থাকতো, তাহলে তো আমি তো খুন করতাম না। তা এটা অপরাধ এই যে এটা খুন না হয়। জি স্যার। এটা এটা হচ্ছে সাডেন প্রভোকেশন হতে হবে, সাডেন, মানে হঠাৎ দেওয়া। পূর্বে থেকে যদি থাকে রাগ, একজনের প্রতি রাগ আছে তার মানে প্রতিহিংসা আছে। তো যখন আপনি ইনস্ট্যান্টলি রাগ পাচ্ছেন, এই মুহূর্তে রেগে গেলাম, এই মুহূর্তে কাজটি করে ফেললাম, হঠাৎ হয়ে গেল, ইনস্ট্যান্ট হয়ে গেল, স্যার এটা, সেটার স্যার এই ক্ষেত্রে ছাড়, রকমের। সেটার ক্ষেত্রে সেটার ক্ষেত্রে ছাড় আছে। কিন্তু আমার একজনের সাথে শত্রুতা আছে, আমি পরিকল্পনা করছি, পরিকল্পনা করে তাকে আমি খুন করছি, সেটা ভিন্ন জিনিস। বুঝতে পারলেন কিনা? স্যার, স্যার এটা, হ্যাঁ স্যার, স্যার তাহলে এটার মানে শাস্তি কি? আমরা তো এটা জানি হচ্ছে অপরাধমূলক নরহত্যা, আহ, এটা যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড আছে এটার জন্য শাস্তি কম না। মানে সর্বোচ্চ, সর্বোচ্চ কি যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ শাস্তি হচ্ছে হ্যাঁ। যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু এই না স্যার, ওই ফাঁসি না। না, যদি খুন মার্ডার হলে ফাঁসি দেওয়া যাবে, মৃত্যুদণ্ড দেওয়া যাবে। বুঝতে পারলেন? মৃত্যুদণ্ড দেওয়া যায়। তবে হ্যাঁ, এখানে তবে কথা, এখানে আবার এখানে কথা হচ্ছে স্যার, এখান যদি এরকম একটা ঘটনা আমি একটা সাক্ষী স্যার। হঠাৎ করে মনে করেন আমার এক রিলেটিভের সাথে কথা উত্তেজনা কাটাকাটি হয়েছে যে কোনো একটা লেনদেনের ক্ষেত্রে গিয়া। এখন হঠাৎ আমাকে যখন খবর দিল, আমারও আমার সাথে কিছু আমার দলবল গেল, দলবল গিয়ে ওখানে মারামারি পর্যায়ে একজন মার্ডার হয়ে গেল, খুন হয়ে গেল। তাহলে এটা 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 খুন হবে না, এটা এটা কি শুধু অপরাধমূলক নরহত্যা হবে? মার্ডারই হবে, আপনি যেটা বললেন এটা মার্ডারই হবে। আর দলবল মার্ডার নিয়ে হবে। যাচ্ছেন, আকর্ষিত ঘটনা ঘটেনি। দলবল, তা আপনি আপনি যখন দলবল নিয়ে যাচ্ছেন, তার মানে আপনার উদ্দেশ্য, যদি ঘটনা বেগতিক হয় আমি মেরেই ফেলবো, এরকম উদ্দেশ্য নিয়েই তো দলবল এরকম নিয়ে গেছেন। না, এরকম উদ্দেশ্য আমার ছিল না। ওখানে এক পর্যায়ে কথা কাটাকাটিতে ধরাধরিতে গিয়ে কোনো এক ওই যে হুম, আপনাকে আগে ধারা পড়াইছিলেন যে উনি অসুস্থও ছিল না, সুস্থ ছিল, কিন্তু তারপরে ওনাকে হুম, হুম, ওই এমন একটা প্রত্যঙ্গে বা তার ইসে আঘাত করা হলো, সে মারা গেল, হঠাৎ করে সে মারা মারা গেল। হুম। হ্যাঁ, এখানে যদি বলে যে হ্যাঁ দলবল নিয়ে গেল, যদি হাতে অস্ত্র থাকে, কাছে অস্ত্র থাকলে, তাহলে তো পরিকল্পনা আছে মেরে ফেলার, তখন আর এটা নেওয়ার না, সুযোগ থাকবে হাতে না। অস্ত্র ছিল না, কিন্তু যদি হাতে অস্ত্র ছিল। হাতে অস্ত্র ছিল, না, ছিল না। লাঠি বা লাঠি বা কোনো চাকু বা কোনো কিছু ছিল না, খালি হাতে গেছে। না, ধারালো। না না, কোন, হ্যাঁ, খালি হাতে। এরকম খালি শুনছে যে হাতে। আহ, আমার ভাই, আমার ভাইয়ের সাথে তর্ক বিতর্ক হয়েছে, ওনাকে একটা থাপড় একটা চট থাপড় দেওয়া হয়েছে, এইটা শুনে। এবং অন্য অন্য তার রিলেটিভ আছে, এরা গেছে আর কি, কোনো কিছু ছাড়া। হুম, হুম, হুম।
না, এটা হবে না। কারণ চড় থাপ্পড় দিয়েছে এটা শুনেছেন, আপনি শোনার পরে আপনার এটা তো সাডেন হলো না। তার মানে শোনা অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা আগে তো আপনি শুনেছেন। আপনি এখন হ্যাঁ। শুনলেন, এখনই আঘাত করলেন। আচ্ছা। আকস্মিক, আকস্মিক বা সাডেন বলতে ইনস্ট্যান্টলি আপনি এখনই শুনলেন, এখনই উপস্থিত জায়গায় ছিলেন, এখনই উত্তেজনা পেয়ে গেলেন। আপনি শুনলেন, আধা ঘন্টা পর জায়গায় গেলেন, আপনার এই জায়গায় তো ঠান্ডা হয়ে যাওয়ার সময় ছিল, তো আপনার ভিতরে রাগ নিয়ে যে চলে গেছেন। তা কথা কাটাকাটির এক পর্যায়ে সেটা যদি মানে রাগটা এরকমই থাকে যে আমি এই রাগ নিয়ে তাকে সরাসরি ওখানে যে আঘাত করলাম বা কথা বলতে গেলাম, খালি হাতে মানুষকে মেরে ফেলা এটা কিন্তু একটা টাফ, তাই না? হ্যাঁ। হ্যাঁ। কোনো অস্ত্র ছাড়া, বাঁশের লাঠি বা চাকু বা অন্য অস্ত্র ছাড়া খালি হাতে যে আঘাত করে মেরে ফেলা, খালি হাতে মেরে ফেলেছে এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ। 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 হ্যাঁ স্যার, মানে এই যে কয়জন মিলে ধস্তাধস্তিতে আঘাত? হুম, এখানে এখানে তো মনে করেন ওখানে আহ, ওর পক্ষে কিছু ছিল, আমার পক্ষে কিছু ছিল, 210 জন হুম, এরকম মানে ঘটনাক্রমে আর কি, হুম। ঘটনাস্থলে। এইটা 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 এইটাকে যদি ব্যতিক্রমের একের মধ্যে নিয়ে আসা যায়, ভালো একজন ডিফেন্স লয়ার লাগবে এখানে। ঘটনা এক ঘটেছে, আদালতে কিভাবে উপস্থাপন করছেন, আদালত তার ঘটনাস্থলে ছিল না বা সিসিটিভি ক্যামেরা ছিল না, যদি থাকে সেটা ছিল না। ভিন্ন জিনিস। জি তো জি। আদালতকে কোন উকিল কিভাবে উপস্থাপন করতে পারছে তারপর ডিপেন্ড করে একটা ঘটনার রেজাল্ট আসে। তো এইগুলো বিষয়ে জি জি। আমরা পরবর্তীতে আরো বুঝতে পারবো। তো ঘটনা এক ঘটলো, রেজাল্ট আরেক আসতে পারে, সেখানে আইনজীবীর দক্ষতার উপরে নির্ভর করে অনেক কিছু। জি স্যার। তো ঠিক আছে, এই যে সাডেন প্রভোকেশন বা আকস্মিক উত্তেজনা, সেটা আবার গুরুতর হতে হবে, ছোটখাটো উত্তেজনা দিলে হবে না। তো এটার আবার তিনটা ব্যতিক্রম, ব্যতিক্রমের আবার তিনটা শর্ত আছে। মানে এই ব্যতিক্রম মানে এটা তো সহজেই তাহলে সুযোগ নেবে সবাই। এই সুযোগ নিতে হলে হ্যাঁ। এই তিনটি কাজ আবার এড়িয়ে চলতে হবে। প্রথমত, নিজেই নিজেকে আকস্মিক উত্তেজনা দেওয়া যাবে না। মনে করেন এমন একটা ঘটনা ঘটালাম যে নিজে নিজেই উত্তেজিত হয়ে গেলাম, বা একটা একটা মাদক দ্রব্য বা ড্রাগ গ্রহণ করলে মানুষ অনেক সময় উত্তেজিত হয়ে যায়। তো নিজে নিজেই নিজেকে উত্তেজিত করছে তারপরে ঘটনা ঘটাচ্ছে, তাহলে আবার এই 1 নম্বর ব্যতিক্রমের মধ্যে পড়বে না। দ্বিতীয়ত, আকস্মিক উত্তেজনাটি কোনো আইনানুগ কাজের মাধ্যমে হবে না। তার মানে এমন একটা ঘটনা, মনে করেন একজন পুলিশ আসছে অ্যারেস্ট করতে, পুলিশ আমাকে অ্যারেস্ট করতে আসছে, পুলিশ আমাকে হ্যান্ডকাপ পরালো, এই পুলিশের উপর রাগান্বিত হয়ে পুলিশকে কি করা হলো, হত্যা করে ফেলা হলো, তাহলে এটা কিন্তু আবার 1 নম্বর ব্যতিক্রমের মধ্যে পড়বে না। কারণ পুলিশ তার তো ডিউটি পালন করছিল, তাই না? জি স্যার। আবার মনে করেন যে আদালতে বিচারক সাক্ষীকে বলছে বা আসামিকে বলছে, আপনি যে কথা বললেন আপনার একটা কথা আমি বিশ্বাস করি না, আপনি তো একজন মিথ্যাবাদী মানুষ, আপনি অপরাধী। এইভাবে যদি কোনো একটা পর্যায়ে বিচারক একজন সাক্ষী বা একজন আসামিকে বলে এই কথা, এবং এই কথাই যদি আদালতের মধ্যে উত্তেজিত হয়ে ওই ব্যক্তি বিচারককে যদি হত্যা করে, তাহলে কিন্তু এটা খুন হবে। কারণ আদালত যে কথাটা বললেন সেটা কিন্তু তার ডিউটির মধ্যেই পড়ে, কারণ তিনি বিচারকের ভূমিকা পালন করছেন। তাই এটা বলা হচ্ছে আইনানুগ কাজের একটা কাজ করেছে, এই কাজের মাধ্যমে আমি উত্তেজিত হয়ে গেছি। তো যার যা করার সে সে তো করবেই। পুলিশ অ্যারেস্ট করবে, পুলিশ আরো যে কাজগুলো করার কথা সেটা করবে, বিচারক সে বিচারের কাজ করবেন। আবার অনেক সময় আমরা দেখি রেড, অর্থাৎ ইনকাম ট্যাক্স অফিসাররা বাসায় গিয়ে রেড দেয়, রেড দিয়ে অনেকের মূল্যবান সম্পদ নিয়ে চলে আসে। তো এই কাজটা করার কারণে কেউ যদি উত্তেজিত হয়ে তার উপরে অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলে, 1 নম্বর ব্যতিক্রমের মধ্যে পড়বে না। যদি বলে যে আমার মূল্যবান সোনা, গহনা, অর্থ সম্পদ নিয়ে চলে যাচ্ছিল তাই আমি রেগে গেছি, এরা বলার সুযোগ নেই। এটা কমন সেন্স দিলেও, কমন সেন্স না এখানে। খাটালেও অনেক সময় বোঝা যায়। জি জি জি। তৃতীয়ত, আকস্মিক উত্তেজনাটি আত্মরক্ষার মাধ্যমে হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন যে আমি দাঁড়িয়ে আছি, একজন এসে আমাকে খুশি মারতে আসলো, একজন আমাকে খুশি মারতে আসলো, তো আমাকে খুশি মারতে আসলে আমি হয় সরে যাব, না হলে আমি তো তাকে আটকাবো। এখন আমাকে খুশি মারতে আসলো, আমি তাকে ধরে তাকে একটা চড় মেরে সরিয়ে দিলাম বা ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, তাহলে আমি কি করলাম? আমার আত্মরক্ষা করলাম। নিজেকে খুশি আঘাত থেকে বাঁচার জন্য তাকে ধাক্কা দিলাম বা তাকে একটা ঘুষি উল্টো মেরে দিলাম। এখন আমার ঘুষি খেয়ে সে আমার প্রতি রেগে গেল, রেগে যে সে যদি আমাকে আঘাত করে মেরে ফেলে, তাহলে এই যে তার যে উত্তেজনা, এটা কিন্তু কি, সে নিজেই যেহেতু শুরু করেছে,
মানে ঘটনার সূত্রপাত সে নিজেই শুরু করেছে, আর আমি কি করেছি, আমাকে রক্ষা করেছি। তাই এইভাবেও কিন্তু যদি উত্তেজনা দেওয়া হয়, যেটা আমার সেলফ ডিফেন্সের মধ্যে পড়ে, তবুও এইটা 1 নম্বর ব্যতিক্রমের ভেতরে এসেও আর আসলো না, মানে এটা নরহত্যা হয়ে আর থাকবে না, এটা মার্ডার হয়ে যাবে। তাহলে 1 নম্বর জি স্যার। ব্যতিক্রম হতে হলে আবার এই 3টা শর্ত পূরণ করতে হবে, এই 3টা শর্তের মধ্যে আসা যাবে না। মানে 1 নম্বর ব্যতিক্রম একটা ব্যতিক্রম ঠিকই, কিন্তু খুবই দুর্বল ব্যতিক্রম। এর মধ্যে আবার 3টা শর্ত লুকিয়ে আছে। হুম। এখন জি এই স্যার। যে আপনি যে বক্তব্যটা পেশ করলেন, একটা ঘটনা বললেন, এটার একটা ব্যাখ্যা আছে কি? উত্তেজনাটি যথেষ্ট গুরুতর ও আকস্মিক ছিল কিনা তা একটি ঘটনাগত প্রশ্ন। যে আপনি যে গল্পটা শোনালেন বা একটা ঘটনা ব্যাখ্যা করলেন, এইটা কতটা গুরুতর ছিল এবং সেটা আকস্মিক ছিল কিনা। যেমন ওই যে চড় মেরে সেটা শুনে সে গেল, কিন্তু ইনস্ট্যান্ট সে যদি চড় মারতে দেখলো এবং দেখে সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যে সে আঘাত করে মেরে ফেলে, সেটা কিন্তু আকস্মিক হলো। কিন্তু চড় মারতে শুনলো 1 ঘন্টা আগে, ফোন করে তাকে ডেকে নেওয়া হলো, এটা কিন্তু আকস্মিক হলো না। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। তাহলে ঘটনার মধ্যেই লুকিয়ে আছে সবকিছু। এখন আকস্মিক ঘটনা না, কিন্তু এটা যদি ডিফেন্স লয়ার বুঝিয়ে ফেলে, যদি প্রমাণ করে ফেলে যুক্তিতর্ক দিয়ে বা সাক্ষীদের মাধ্যমে, জেরা জবানবন্দিতে যায় এটা মানে আকস্মিকই ছিল, ঘটনাটি আকস্মিক আকস্মিক ছিল, ছিল। তাহলে কিন্তু আকস্মিক ছিল প্রমাণ করতে পারলে প্রমাণ হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়াল ঘটনা এক জি স্যার। জিনিস আর আদালতে উপস্থাপনা আরেক জিনিস। সেটা আইনজীবীর আর্ট অফ লয়ারিং। হ্যাঁ, আইনজীবীর সেখানে দক্ষতার উপর সেখানে নির্ভর করে অনেক সময়। এখানে এই বিবাদী বিবাদী কিভাবে মানে সুরক্ষা পেতে পারে কত ধারায়? এখানে যদি আমি এটাই করতে পারি মানে 300 ধারা, এখানে আকস্মিক উত্তেজনার 300 মাধ্যমে। ধারাতে 300 300 ধারাতেই। ধারার এক ব্যতিক্রমের মধ্যে পড়ে, 300 ধারার এক ব্যতিক্রম কথাটা বলতে হবে। 300 ধারার এক যদি ব্যতিক্রম। রাইট অফ প্রাইভেট ডিফেন্স যদি থাকে, তাহলে ডিফেন্সের ব্যতিক্রমের মধ্যে যাবে, তখন সেটা আবার দাবি করতে হবে। বুঝতে পারেননি? জি স্যার। জি স্যার। আচ্ছা, যখন আমরা সিআরপিসি পড়বো এবং সাক্ষ্য আইন পড়বো, তখন আবার এই জিনিসগুলো লিঙ্ক করে দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, জি ইনশাল্লাহ। এখানে জি ইনশাল্লাহ। আপনাদের পরীক্ষায় মনে রাখতে হয়, সেকশন মনে রাখতে হয়, কোন সেকশনে কি আছে এটা মনে রাখতে হয়। এগুলো আমি মুখস্থ করাবো শেষের দিকে রিভিশন ব্যাচে। কিন্তু এখন যেটা আপনাদের করাচ্ছে, কনসেপ্ট ইনশাল্লাহ। আপনাকে ক্লিয়ার হতে হবে। এখন চিন্তা হবে কি বোঝানো হচ্ছে, এটা জি বুঝতে স্যার। হবে। এখন বুঝে রাখেন, ইনশাল্লাহ। যখন নিজে আমার ভিডিও, এরপর আমার ভিডিও দেখবেন বা পড়বেন, এই নোটটা যখন হাতে পাবেন, তখন এগুলো আবার সহজে মনে রাখতে পারবেন, ঘটনাটা মনে রাখতে পারবেন। কিন্তু আপনি যদি না বোঝেন, এই মুহূর্তে বোঝানোর কাজটা হচ্ছে, যদি না বুঝেন জি স্যার। পরবর্তীতে আপনি আর কি, পরবর্তীতে আর স্মরণ করতে পারবেন না যে স্যার কি বলেছিল। তবে হ্যাঁ, অনলাইন ক্লাসের এটা সুবিধা, আপনি ভিডিওগুলো বারবার শুনতে পারবেন। এখানে দেখেন উদাহরণ আছে, এ বি কর্তৃক গুরুতর ও আকস্মিক উত্তেজনা বশত বি এর শিশুকে হত্যা করে, এটি খুন হবে, কারণ উত্তেজনাটি শিশুটি কর্তৃক দেওয়া হয়নি কিংবা হত্যাটি ভুল বা ঘটনা বশত হয়নি। এখানে এ উত্তেজনা দিল, এখন তার মধ্যে এতই রাগ যে এ কে, মানে যে উত্তেজনা দিল এ, বি উত্তেজনা দিয়েছে এ কে, এখন ওই বি কে আঘাত না করে বিয়ের শিশুকে যে আঘাত করছে। এখন শিশু আশেপাশেই থাক আর শিশু তার অন্য দূরে থাক, সেটা ম্যাটার না, তাহলে তার মধ্যে অবশ্যই খারাপ ইচ্ছা আছে, গিলটি মাইন্ড আছে বলেই তার শিশুকে আঘাত করলো এবং মেরে ফেললো। কারণ সে জানে যে শিশু মারা গেলে সে বেশি কষ্ট পাবে, তাই নয় কি? জি জি। তো এটা কিন্তু সে এটা কালপেবল ইচ্ছাকৃত ভাবে হোমিসাইড হবে করতেছে। না। ইচ্ছাকৃত ভাবে করছে, তার মানে ইন্টেনশন চলে আসবে, তার মানে যে মার্ডারের 1 নম্বর যে আহ, উপাদান সেটার মধ্যে চলে যাবে, এই উপাদান ব্যতিক্রমের মধ্যে আসবে না। আসবে না। এখন যদি এই এই বক্তব্যটা যদি এভাবে পেশ করা থাকতো যে এ বি কর্তৃক গুরুতর আকস্মিক উত্তেজনা বশত পাশে, উত্তেজনা বশত বি কে আঘাত করতে হত্যা করে। গিয়ে, হ্যাঁ, আঘাত ইয়েস। করতে গিয়ে ভুল ক্রমে তার শিশু সি কে আঘাত করে। মনে করেন এই কথাটা যদি যুক্ত করি যে বি কে আঘাত করে, কিন্তু সে আঘাতটা লক্ষ্যভ্রষ্ট হয়ে বি এর শিশুকে লাগে, তাহলে কিন্তু এটা আবার কালপেবল হোমিসাইড হবে। আমার কথা কি বুঝতে পারলেন? বুঝতে পারছি স্যার। আমার এখানে উদ্দেশ্য বিয়ের ছিল শিশুকে, বি কে ভুল ভুলক্রমে হ্যাঁ, বিয়ে শিশুকে গিয়ে আঘাত করা হয়েছে। মনে করেন আঘাতটা বি কেই করলো, কিন্তু বিয়ের কোলে হয়তো বিয়ের শিশু ছিল বা আশেপাশে ছিল, তাই বি কে আঘাত জি করার কারণে বিয়ের কোলে থাকা শিশুকে আঘাতটা লাগে। এটা যদি আবার যুক্ত করে জি। দিই যে কোলে থাকলে তো
সে সরে গেলে, যেহেতু পাশাপাশি আছে, একজনকে আঘাত করতে গিয়ে আরেকজনকে আঘাত লাগতেই পারে। সেটা গুলি করুক বা বাঁশের লাঠি দিয়ে আঘাত করুক বা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করুক। বুঝতে পারেননি? মানে একটা তো রিস্ক থাকেই শিশুকে লাগার। তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ এটা হ্যাঁ। কালপেবল আবার হোমিসাইড হবে। কিন্তু এটা যেহেতু জি উল্লেখ স্যার। নাই যে কোলে আছে বা শিশুটা কাছে আছে কিনা বা শিশুটা বাড়িতে আছে কিনা, এটা অবস্থান উল্লেখ নাই, তাই এটা কি মার্ডার হবে না, সরি মার্ডারই হয়ে যাবে। তার মানে সে এটা মার্ডার হয়ে যাবে, আকস্মিক অবস্থার হচ্ছে না। উল্লেখ করতে হবে। তার মানে তার যে আকস্মিক উত্তেজনা এবং তার যে আঘাত, এইটার ঘটনাটা দুইটা ভিন্ন ঘটনার সমন্বয়ে এটা বোঝানোর চেষ্টা করছে। এই কারণে জি জি স্যার। এটাকে মার্ডার হিসেবে ট্রিট করা হবে। তার মানে ঘটনার সূক্ষ্মতা বুঝতে হবে। কোনো কিছু জি যদি জি। প্রকাশ করা না থাকে, কোনো কিছু যদি প্রকাশ করা না থাকে, তাহলে এটা পসিবল কি হতে পারে সেটা চিন্তা করতে হবে। আর যদি বর্ণনার মধ্যে থাকে তাহলে সেইভাবেই চিন্তা করতে হবে। এ জি স্যার। ওয়াই কর্তৃক গুরুতর ও উত্তেজিত আকস্মিক উত্তেজনা বশত ওয়াইকে গুলি করে। এবার দেখেন, গুলি করলো ওয়াইকে, এর ফলে জেড গুলিবিদ্ধ ওয়াইকে। হয়। তার মানে গুলি তো একটাই করেছে, তাহলে ওয়াইকে না লেগে একটাই করেছে। জেড কে লেগেছে। জেড কে লেগেছে, তার মানে এটা বোঝা যাচ্ছে এটা কালপেবল হোমিসাইড হবে, এটা মার্ডার হবে না। যেহেতু মার্ডার একটাই হবে গুলি না। করেছে এবং লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তার মানে জেড কে সে গুলি করেনি, গুলি কিন্তু ওয়াইকেই করেছে। আর উপরেরটাতে ওয়াইকেই করেছে। বি কে আঘাত করেনি, উপরেরটাতে বি কে আঘাত করেনি, বি এর বিয়ে শিশুকেই হত্যা শিশুকে আঘাত করেছে। করেছে। এখানে এখানে স্পষ্ট বলছে বি কে না, বি এর শিশুকে আঘাত করেছে। বোঝেননি বিষয়টা? জি স্যার। জি স্যার। জি স্যার। যেহেতু জেড কে হত্যার কোনো অভিপ্রায় এ এর ছিল না, কিংবা তার জানা ছিল না যে জেড গুলিবিদ্ধ হয়ে মারা যেতে পারে, সেহেতু এটি খুন নয়। মানে জেড কে মারার তো ইচ্ছা ছিল না, ওয়াই কে গুলি করতে গিয়ে জেড মারা গেছে। এবং উত্তেজনার যেহেতু বিষয়টা এখানে আছে, ব্যতিক্রম একের মধ্যে পড়ছে, তাই এটা খুন নয় বা মার্ডার নয়, এটা কালপেবল হোমিসাইড। জাস্ট কালপেবল হোমিসাইড। আশা করি ক্লিয়ার। জি স্যার, জেড ক্লিয়ার। আইনানুগ উপায়ে এ কে গ্রেফতার করার ফলে উত্তেজিত হয়ে সে জেড কে খুন করে। মনে করেন গ্রেফতার করছে, ধরেন এই পুলিশ বা র্যাব, তো পুলিশ একজন ব্যক্তিকে অ্যারেস্ট করতে আসছে। অ্যারেস্ট হওয়া দেখে সে খুব হয়তোবা দাদা টাইপের মানুষ বা খুব বড় ধরনের একজন, কি বলবো, রাজনীতিবিদ। তার আত্মসম্মানে লেগেছে আমাকে অ্যারেস্ট করা হলো, সে উল্টো ওই পুলিশকে খুন করে ফেলেছে। তো পুলিশের ডিউটি পালন করছিল, আইনানুগ কাজ করছিল। তাই উত্তেজনাটা কি হবে না, এক নম্বর ব্যতিক্রমের মধ্যে এসেও শর্তের আ- কারণে এটা ব্যতিক্রমের ভেতর থেকে বাইরে ছিটকে চলে যাবে। তার মানে এটা কি হয়ে যাবে, খুন হয়ে যাবে। বুঝতে পারলেন? খুন হয়ে যাবে। জি স্যার, খুন হয়ে যাবে। এখানে দেখেন, ক একজন সাক্ষী হিসাবে ম্যাজিস্ট্রেট খ এর সামনে উপস্থিত হয়। এবার খ বলেন যে তিনি ক এর সাক্ষ্যের এক শব্দ বিশ্বাস করেন না এবং ক মিথ্যা শপথ করেছে। তার মানে এবার ম্যাজিস্ট্রেট সাক্ষীকে বলছে আপনি তো সবই মিথ্যা বলছেন, আপনি সঠিক সাক্ষ্য বলছেন না, এই ধরনের কথাবার্তা বলছেন। এতে উত্তেজিত হয়ে যদি বিচারককে ম্যাজিস্ট্রেটকে খুন করা হয়, তাহলে এটা খুন হবে, কারণ বিচারক বিচারকালে এই ধরনের কথাবার্তা প্রাসঙ্গিকভাবে আসতে পারে, তাই না? জি স্যার। ক খ এর নাক ধরে টানার চেষ্টা করে। আমি যে উদাহরণটা দিচ্ছিলাম যে আমাকে আমাকে নাকে ঘুষি মারার চেষ্টা করছিল, আমি তাকে আটকিয়েছি। তো এখানে দেখেন নাক ধরে টানার চেষ্টা করছে। ক কে উক্ত কাজ হতে বিরত রাখার জন্য খ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ক কে পাকড়াও বা আটক করে। তার মানে যখন নাক ধরে টানার চেষ্টা করে, সে জাপটে ধরে, ধরে এমন ভাবে ধরে রাখে সে আর উঠতে না পারে এবং নাক ধরে টানতে না পারে। তো এটা একটা রাইট অফ প্রাইভেট ডিফেন্সে ব্যবহার করেছে বলেই দিচ্ছে প্রশ্নের এই প্রশ্ন বা উদাহরণের মধ্যেই। এর ফলে আকস্মিক ক্রোধে উত্তীপ্ত হয়ে খকে হত্যা করে। এই পাকড়াও করেছে বা আটকে রেখেছে, ধরে রেখেছে, যখন ছাড়া পেয়েছে রেগে গেছে আমাকে ধরলি, উল্টো এসে তাকে হত্যা করে ফেলছে। তাহলে এটা খুন হবে। কেননা খুন হবে। সে নিজেই সূত্রপাতটা, কেন সে আরেকজনের নাক ধরতে গিয়েছিল, সে নিজেই সূত্রপাত হ্যাঁ। করেছে এবং অপরপক্ষ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। তাই ও যে প্রয়োগ করেছে। শর্তের মধ্যে আছে আত্মরক্ষার অধিকারের কথা, তাই এটা এক নম্বর জি জি। ব্যতিক্রমের ভিতরে গিয়ে আবার শর্তের কারণে বাইরে চলে আসবে। তাই এটা কি জি। হবে না, কালপেবল হোমিসাইড খুন হবে না, এটা মার্ডার খুন হবে। হবে, তার প্রবল হবে না। তার মানে ব্যতিক্রমের সুবিধা পাবে না। জি। এই উদাহরণগুলো হুবহু কিন্তু আসে পরীক্ষায়। যেমন এই জি যে স্যার। এখান এখান থেকে যতগুলো উদাহরণ পড়লাম, প্রায় সবগুলো উদাহরণই এসেছে, কিছুটা পরিবর্তন করে আবার হুবহু চলে আসছে। যেমন এই যে ম্যাজিস্ট্রেটের বিষয়টা, তারপরে এখানে ওই যে গ নম্বর হুবহু এসেছে, খ নম্বরও হুবহু এসেছে, ক নম্বর এসেছে একটু পরিবর্তন করে। রিটেন পরীক্ষাতেও এই ধরনের উদাহরণগুলো এসেছে একটু পরিবর্তন করে।
আর এখন যেটা বললাম নাক ধরে টানার, এটাও হুবহু এসেছে। তার মানে এগুলো খুবই জি মনে স্যার। রাখতে হবে। এটা আসার পর ইনশাল্লাহ। যদি বলা হয় এটা কত ধারায় কত ধারা থেকে এসেছে, এটা যে 300 ধারা, এটাও মনে রাখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন এটা কালপেবল হোমিসাইড না মার্ডার। জি জি স্যার। জেড বি কে আঘাত করলো, দেখেন কে কাকে আঘাত করলো বুঝতে হবে। ফলে বি ক্রোধে উদ্দীপ্ত হয়ে পড়লো এবং আগন্তুক বলতে একজন স্ট্রেঞ্জার, সে চলে যাচ্ছিল। তাহলে ঝামেলা চলছে বি এবং জেড এর মধ্যে। পাশে দিয়ে এ আসছিল, এ এসে আবার কি করেছে, উক্ত ক্রোধের সুবিধা নিয়ে জেড কে হত্যার উদ্দেশ্যে, এখন এর সাথে জেড এর একটা ঝামেলা চলছে বা শত্রুতা আছে, পূর্ব শত্রুতা। এখন দেখছে যে এই জেড এর সাথে বি এর একটা কি চলছে, কথা কাটাকাটি চলছে। এবং এই সুযোগে এর হাতে কি আছে, একটা অস্ত্র আছে, ছোরা আছে বা চাকু আছে। এটা সে বিয়ের হাতে দিয়ে দিয়েছে, বিয়ের হাতে দিয়ে দিয়ে হয়তোবা বলছে যে মেরে ফেলোকে। তাহলে কি করলো, হয়তোবা হাতাহাতি পর্যন্ত তাদের একটা কর্মকাণ্ড চলতো, কিন্তু হাতে চাকু বা অস্ত্র দিয়ে দেওয়ার কারণে এখানে বি জেড কে কিন্তু হত্যা করে ফেললো। হ্যাঁ, এক্ষেত্রে জি স্যার। যদিও জেড কে হত্যার অংশগ্রহণ করলো দুজনই, তবুও তারা ভিন্ন দুইটি অপরাধের জন্য দায়ী হবে। এখানে দেখেন, এই যে প্রথমে যে বি এবং জেড এর মধ্যে ঝামেলা চলছিল, বি এর কিন্তু কি ছিল না, হত্যা করার উদ্দেশ্য ছিল না জেড কে। কিন্তু যখন এ এসে চাকু দিয়ে দিয়েছে, তখন সে ওই ক্রোধ না থামাতে পেরে, মানে রাগের পরবশতে রাগান্বিত হওয়া অবস্থাতে সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, নিয়ন্ত্রণ করতে পারেনি, সে জেডকে মেরে ফেলেছে। এবার দেখেন, বি দণ্ডনীয় নরহত্যা হবে, কারণ বি উত্তেজনাটা কিন্তু পেয়েছিল ওই জেড এর কাছ থেকে, তাই 1 নম্বর ব্যতিক্রমের সুবিধা বি পাবে। কিন্তু এ খুনের জন্য দোষী হবে, কারণ এ জেনে শুনে কিন্তু চাকুটা বি এর হাতে ধরায় দিছে, যেন বি জি স্যার। জেডকে খুন করতে পারে। খুন এইটা করতে কিন্তু পারে। আবার ধারা 38-এর সাথে কিন্তু একটু লিঙ্ক হয়। ধারা 38-এ বলা আছে একই ঘটনায় যদি 2-3 জন জড়িত থাকে, একাধিক ব্যক্তি জড়িত থাকে, আলাদা আলাদা শাস্তি হতে পারে। এটা 38 ধারার প্রতিফলন এই উদাহরণে পড়েছে, তাই আমি এখানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। আপনারা জি স্যার। এখানে নোটটা পাওয়ার হ্যাঁ পর স্যার। এটার সাথে 38 ধারা যখন পড়ে দেখবেন, তখন বুঝতে পারবেন বিষয়টা। এখানে এ জি কিন্তু স্যার। জি স্যার। খুনের জন্য প্ররোচনা দিয়েছে। এখানে 38 ধারা হবে, আবার এখানে এর সাথে আমরা যদি 108 ধারা 109 ধারাগুলো পড়ে আরো বুঝতে পারবো। 109 ধারায় বলা হচ্ছে সরাসরি খুন না করে ইনডিরেক্টলি যদি কেউ যদি খুনে সহযোগিতা করে, তাহলে এ কিন্তু চাকুটা বা ছোরাটা বিয়ের হাতে দিয়ে এ খুনে সহযোগিতা করলো, তাহলে এটা অ্যাবেটমেন্টের মধ্যে পড়বে, যদিও খুনের অ্যাবেটমেন্ট। এখন এই অপরাধ যদি প্রমাণ হয়, তাহলে বি এর সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, কিন্তু এর কিন্তু আপনার মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, মানে এর দেওয়া সাজাটাই যেতে বেশি পারে। হবে। জি যদিও স্যার। এ জাস্ট চাকু হাতে ধরাই দিছে, অন্য কিছু করেনি, কিন্তু মূল কাজটা এই করেছে, এর কাজের জন্য কিন্তু ওই এই করেছে। হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। 1 নম্বর ব্যতিক্রম শেষ, এবার ব্যতিক্রম 2। দেহ ও সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের সীমা অতিক্রম করে। আমরা জানি দেহ রক্ষার ক্ষেত্রে রাইট অফ প্রাইভেট ডিফেন্স 100 ধারায় আছে, 103 ধারায় আছে, 100 ধারায় আছে 6টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। আর 103 ধারায় হচ্ছে 4টি ক্ষেত্রে সম্পত্তি রক্ষার্থে অন্যের মৃত্যু ঘটানো যাবে। তাহলে 100 ধারা এবং 103 ধারা এখানে চলে আসবে। সরল বিশ্বাসে হত্যা খুন নয়, অর্থাৎ এমন কাজ করতে আসছে, ওই যে 100 ধারা 6টি ক্ষেত্র, ওখানে নিজেকে রক্ষা করতে গিয়ে, দেহ রক্ষা করতে গিয়ে যদি হত্যা করে ফেলে, তাহলে সেটা কি হবে, খুন নয়, খুন নয়, সেটাই কোনো হবে। অপরাধী হবে না। যদি দেহ রক্ষার্থে করে ফেলে, তাহলে কোনো অপরাধী হবে না, সেটা আমরা 100 ধারায় সুবিধা পাবো। কিন্তু 100 ধারা এবং জি। এইখানকার 300 ধারার ব্যতিক্রম 2 এর মধ্যে আবার সামান্য পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে সীমা অতিক্রম করে। সীমাটা কোথায় আছে? হ্যাঁ। 99 ধারায়। রাইট অফ প্রাইভেট ডিফেন্সের সীমা বলে দেওয়া আছে 99 ধারায়, যে সীমা অতিক্রম করা যাবে না। মনে করেন একটা ছোট লাঠি নিয়ে একজন আমাকে আঘাত করতে আসলো। এখন আমার কাছে যদি পিস্তল থাকে, তাহলে আমাকে পিস্তল দিয়ে তাকে গুলি করার দরকার নাই। আমি হয়তো বা সরে যাব, বা আমিও হয়তো বা একটা লাঠি তুলে নেব, বা আমি তাকে গুলি করলেও তার পায়ে গুলি করব, বা লাঠি বরাবর গুলি করব। কিন্তু তার মাথায় কাছ থেকে যদি গুলি করি বা বুকে গুলি করি, তাহলে এটা আমার সীমা অতিক্রম হয়ে যাবে। অর্থাৎ তাকে আটকানোর জন্য যতটুকুই বল প্রয়োগ করা দরকার, আঘাত করা দরকার, ততটুকুই করতে হবে, এর বেশি করলে সেটা সীমা অতিক্রম হয়ে যাবে।
মানে 99 ধারা এখানে ঝামেলা পাকাবে। বুঝতে পারলেন কিনা? জি স্যার। জি স্যার, জি স্যার, তাহলে বুঝতে এটা পারছি। এটা 100 ধারার সুবিধা নিতে হলে 99 ধারায় মাথায় রাখতে হবে। অপরপক্ষ কি নিয়ে আসছে, ধারালো একটা অস্ত্র নিয়ে চলে আসছে, তার হাতে একটা বড় সাইজের কি আছে, রামদা আছে। এখন তাকে যদি আমি গুলি করে না মেরে ফেলি, তাহলে ওটা দিয়ে আমাকে আঘাত করলে আমি শেষ। তখন এটা আমি শেষ। জাস্টিফাই হবে, মানে 99 ধারা আমাকে পারমিট করে যে হ্যাঁ তুমি গুলি করো। ক্লিয়ার হলো বিষয়টা? তার মানে জি স্যার, 100 জি স্যার। ধারার সুবিধা নিতে হলে ঘটনা এরকম হতে হবে যে আমি তাকে না মেরে আর কোনো উপায় ছিল না আমার। উপায় ছিল না। আর যদি আহ, সে জাস্ট এমনি খালি হাতে যদি কেউ তেড়ে আসে আমাকে মারার জন্য, তাহলে তাকে কি মেরে ফেলা জরুরি ছিল? তাকে হয়তো বা না, চড়থাপ্পড় বা জরুরি না। আটকে রাখতাম। তাহলে আমি তাকে মেরে না ফেলে অন্যান্য আমি শারীরিক আঘাত বা গুরুতর আঘাত করে তাকে বাঁচায় রাখতে পারতাম। এটা করা উচিত ছিল। তো এটা না করে যদি মেরে ফেলি, তাহলে এটার 100 ধারার সুবিধা পাবো না। কিন্তু 300 ধারার ব্যতিক্রম 2 এর আন্ডারে আমি সুবিধা পাবো। কি, সেটা মার্ডার হবে না, কিন্তু কালপেবল হোমিসাইড হবে। ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার। তাহলে আমার 300 ধারার ব্যতিক্রম 2 বুঝতে হলে আমাকে 100 ধারা এবং 99 ধারাও বুঝতে হবে। যদি জি স্যার। আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স ফুললি প্রয়োগ করি, তাহলে আমার কোনো অপরাধ হবে না। কিন্তু রাইট অফ প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করতে গিয়ে 99 ধারার সীমা অতিক্রম করে অতিরিক্ত বল প্রয়োগ করে তাকে যদি মেরেই ফেলি, তাহলে এটা ব্যতিক্রম 2 এর আন্ডারে পড়বে এবং কালপেবল হোমিসাইড হবে সেটা। কিন্তু যদি আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ না করি, তাহলে তো মার্ডার হয়ে যাবে। এবং সরল জি স্যার। বিশ্বাসে না করলে মার্ডার হয়ে যাবে। তো এখানে একটাই ঘটনা, কখনো মার্ডার হচ্ছে, কখনো কালপেবল হোমিসাইড হচ্ছে, আবার কখনো রাইট অফ প্রাইভেট ডিফেন্সের কারণে কোনো অপরাধী হচ্ছে না। ঘটনা কিন্তু একটাই, কিন্তু ফলাফল জি তিনটা, স্যার। সামান্য পরিবর্তনের কারণে। এটা ধরতে পারতে হবে, তাহলে ভালো একজন ক্রিমিনাল সেকশনের লয়ার হতে পারবেন, ডিফেন্স লয়ার হওয়া যাবে। এবং ভালো যদি পাবলিক প্রসিকিউটর হওয়ার ইচ্ছা থাকে, তাহলেও এগুলো বুঝতে হবে। শুধুমাত্র যে আসামি পক্ষে মামলা জিতলে ভালো ডিফেন্স লয়ার হওয়া যাবে তা না, ক্রিমিনাল লয়ার হতে হলে সিভিল সিভিলের কথা বলছি এখানে, প্রসিকিউশন পক্ষে অর্থাৎ পাবলিক প্রসিকিউটরও কিন্তু ভালোভাবে হওয়া যাবে। এবং ভবিষ্যতে আবার পাবলিক, প্রথমে এপিপি, তারপরে পিপি, তারপরে আবার আপনার অ্যাটর্নি জেনারেলের আবার 4টা ক্যাটাগরি আছে, সেগুলোতে যাওয়া যাবে। কারণ পিপির থেকে উপরের দিকে গেলে অ্যাটর্নি জেনারেল হওয়া যায়। অ্যাটর্নি জেনারেলের আবার 4টা ক্যাটাগরি আছে। আচ্ছা, ব্যতিক্রম 3, সরকারি কর্মচারী বা তার সাহায্যকারী হিসাবে ক্ষমতার সীমা অতিক্রম করে হত্যা, খুন নয়, শুধু কালপেবল হোমিসাইড হবে। আমরা শুনে থাকি ক্রস ফায়ার বা এনকাউন্টার, শুনেছেন এটা বেলাল ভাই? জি স্যার, জি স্যার, শুনেছি। ক্রস ফায়ার বা শুনেছি। এনকাউন্টার, এনকাউন্টারটা কি? পুলিশ বলল যে ক্রস ফায়ার বা এনকাউন্টারে মারা গেছে। তো এনকাউন্টারটা যদি তার ক্ষমতার সীমা অতিক্রম করে, এখন একজন যদি পালিয়ে যাচ্ছে, একজন গুরুতর অপরাধী পালিয়ে যাচ্ছে, প্রথমে উপরে তাকে ওয়ার্নিং দিতে হবে যে দাঁড়াও, নাহলে গুলি করব। সে তাও না দাঁড়ালে উপরে ফাঁকা দিকে ফায়ার করতে হবে, যেন গুলির শব্দে সে দাঁড়ায়। উপরে ফায়ার করার পরে যদি না থামে, তখন তার পায়ে গুলি করতে হবে। তারপরেও যদি সে না থামে, পায়ে গুলি না লেগে যদি দৌড়াতে থাকে, বা পায়ে গুলি লাগার পরেও সে যদি দৌড়াতে থাকে, তারপরে হয়তো বা তাকে হত্যা করা যেতে পারে, অথবা সে উল্টো যদি ফায়ার করে, গুলি করে। এগুলো ঘটনা ঘটলো না, কেউ যদি সরাসরি একজন পালিয়ে যাচ্ছে তাকে পিঠ বরাবর বা বুক বরাবর গুলি করে বা মাথা বরাবর গুলি করে মেরে ফেলে, তাহলে এটা পুলিশের বা এক প্রশাসনের সীমার, ক্ষমতার সীমা অতিক্রম করা হবে। যেমন একজন সাধারণ ব্যতিক্রম এর মধ্যে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের সীমা অতিক্রমের কথা 99 ধারায় বলা হয়েছে, তো পুলিশদেরও তো কিছু নিয়ম কানুন আছে, পুলিশ কোডে দেওয়া আছে। তো সেই নিয়ম কানুনের বাইরে এসে যদি এই কাজটি করে, তাহলে তাদের ক্ষমতার অপব্যবহার হবে, অ্যাবিউজ অফ পাওয়ার। এবং সেটা এবিএস অফ যদি পাওয়ার। অ্যাবিউজ অফ পাওয়ার বা এক্সেসিভ এক্সারসাইজ অফ পাওয়ার হয়, তাহলে সেটাকে এনকাউন্টার বলা হয়। এবং এই এনকাউন্টার আইনত কি, অপরাধ। এবং সেটা মার্ডার না, কিন্তু কালপেবল হোমিসাইড হবে। এই ধরনের পুলিশের কি হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বুঝতে পারলেন? মার্ডার। সেটা কি মার্ডার হবে না, সেটাই হবে যে কাপাবল মার্ডার হবে না, হোমিসাইড হবে যে, মানে কারণ অপরাধমূলক এখানে দেখেন, নরহত্যা হবে আর কি। হ্যাঁ দেখেন লেখা আছে খুন নয়, কিন্তু কালপেবল হোমিসাইড হবে। বুঝতে পারলেন? স্যার একটু ক্লিয়ার করলে ভালো হবে।
যেহেতু পুলিশ তার ডিউটি করতে গিয়ে তার হাতে মানুষ মারা যেতে পারে, একটা সম্ভাবনা আছে। যদি পুলিশের হাতে মানুষ মারা যায় এবং সে অন ডিউটিতে মানে তার ডিউটি পালন করতে গিয়ে গুলি করে একজনকে মেরে ফেলে, দেখতে হবে সে ডিউটিটা সঠিকভাবে পালন করেছে কিনা। সঠিকভাবে পালন করলে সেটা কোনো অপরাধী হবে না, কারণ সে ডিউটিও তো পালন করছে। কিন্তু তার ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করে কাউকে যদি মেরে ফেলে তাহলে সেটা কালপেবল হোমিসাইড হবে, মার্ডার হবে না। আচ্ছা স্যার, ক্লিয়ার। ক্লিয়ার হলো? এখন সে জি স্যার, যদি ক্লিয়ার। ডিউটিটা না থাকে, মানে ডিউটির বাইরে গিয়ে যে কাজে তার যাওয়া উচিত না, মনে করেন সে বাসাতে ঘুমাচ্ছে, সে ডিউটিতে নাই, তাহলে সে তো পুলিশ হিসেবে এখন ট্রিট হবে না, সে একজন সাধারণ পাবলিক। এখন সাধারণ হবে না। পাবলিকের মতো করে যদি কাউকে যদি মেরে ফেলে সে, তাহলে সে খুনের জন্য দায়ী হবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু সে যদি পুলিশের দায়িত্ব জি। পালনকালে যদি তার দ্বারা কেউ মারা যায়, তাহলে সেটা কখনো খুন হবে না, কিন্তু কালপেবল হোমিসাইড হতে পারে, অথবা কোনো মানে অপরাধী মোট হবে না। কথা হচ্ছে স্যার, সেটা মোট কথা হচ্ছে তার ক্ষমতার অপব্যবহার করে, তার ক্ষমতার অপব্যবহার করে যদি কাউকে হত্যা করা হয়, তাহলে সেটা হুম, খুন নয়, অপরাধমূলক নরহত্যা হবে। নরহত্যা হবে। কারণ যদি সব ক্ষেত্রে খুনি ধরা হয় তাহলে কোন পুলিশ কি করবে না, তার কাছে পিস্তল দিয়ে লাভ কি? সে তো গুলি করবে না, কারণ গুলি করলেই তো মার্ডারের দায় সে দোষী হবে। তাহলে পুলিশের ক্ষমতা কমে যাবে না সেক্ষেত্রে? জি স্যার, ক্ষমতা কমে যাবে। আর সেক্ষেত্রে এই অপরাধীরা মনে করবে যে যেহেতু গুলি করলে সে মার্ডারের দোষে দোষী হবে, সহজে গুলি করবে না। তো যাই হোক, যেটাই হোক না কেন, যে লজিকেই তৈরি করা হোক, আইনটা এইভাবে তৈরি করেছে, আমাদের আইনের বাইরে তো যাওয়ার সুযোগ নাই, আমাদের এইভাবে মনে রাখতে হবে। আচ্ছা। জি স্যার। তাই না? এখানে যেহেতু জি আমরা স্যার। অনেক বছর আগের আইন পড়ছি, এখানে আমরা আইন পড়ছি আঠারোশো জি ষাট স্যার। সালের আইন। এগুলো পরিবর্তন হয়ে আরো 1860 মডিফাই সালে হওয়া স্যার। উচিত, আরো ক্লিয়ার হওয়া স্যার উচিত, এটা আধুনিক এটা হওয়া উচিত এটা এই এটা আইনগুলো। পুলিশ, এটা তো স্যার উনি সরকারি কর্মকর্তা, তো উনি বলবে যে হ্যাঁ মানে আমার মানে অপরাধী মানে সীমা অতিক্রম করছে, কিন্তু মানে প্রকৃতপক্ষে তো উনি সরাসরি অপরাধীকে গুলি করেই দিছে। এটা তো আর এটা তো আর অপরাধী মানে যাকে এখানে হত্যা করে উনি এখানে তার এটা। এখানে যখন পুলিশের বিরুদ্ধে মামলা হবে, পুলিশের বিরুদ্ধে যখন মামলা হবে, বিভাগীয় মামলা হবে, তখন প্রসিকিউশন দেখবে ইনভেস্টিগেশনে কি আসছে, তারপরে গুলিটা কতটা কাছ থেকে করা হয়েছে, গুলিটা কোন অ্যাঙ্গেলে করা হয়েছে, ফরেনসিক রিপোর্ট গুলো দেখবে, দেখা হবে, মেডিকেল সার্টিফিকেট গুলো দেখা হবে। তখন বোঝা যাবে জি জি। কয়টা গুলি করা হয়েছে, অনেক কিছু নির্ভর করবে। বুঝতে পারেননি? জি স্যার। জি স্যার। জি স্যার। ব্যতিক্রম যেমন ব্যতিক্রম 4, ইয়া। আকস্মিক কলহ, বিবাদ বা ঝগড়া, সাডেন কোয়ারেল। 1 নম্বরে ছিল হচ্ছে উত্তেজনা, আর এখানে উত্তেজনা না, এখানে ঝগড়া। এর ফলে ক্রোধে পূর্ব পরিকল্পনা ছাড়া যদি হত্যা করা হয় তাহলে সেটা খুন নয়, শুধু অপরাধমূলক নরহত্যা হবে। বুঝতে জি পেরেছেন? স্যার, ক্লিয়ার। মানে এখানে কলহ চলছে, জি স্যার। কলহ থেকে শুরু হয়ে গেল, তার মানে এখানে কলহ থেকে শুরু হলে এখানে দুইজন ব্যক্তি যদি ঝগড়া করে, দুইজনের যে কেউ খুন হতে পারে। বুঝতে পেরেছেন? 4 নম্বর ব্যতিক্রম, মনে করেন একজন আরেকজনের সাথে কি জি করছে, স্যার। যদি উদাহরণ দিই, মনে করেন আমি দুইটা রঙের কালির কলম নিচ্ছি, একটা লাল রঙের, একটা নীল রঙের। এখন দুইজন ঝগড়া করছে, এখন এই ঝগড়ার ফলে এই নীল লালকেও খুন করতে পারে বা হত্যা করতে পারে, আবার লালও নীলকেও হত্যা করতে পারে। পসিবিলিটি দুইটাই আছে হত্যা চার করতে নম্বর হবে। ব্যতিক্রমে, কিন্তু 1 নম্বর ব্যতিক্রমে সাডেন উত্তেজনা যে দিল, হ্যাঁ, সে খুন হতে পারে। তার মানে এখানে একজন উত্তেজনা দিবে, আরেকজন ঘটনাটা ঘটাবে, হত্যাকাণ্ডটা আরেক ঘটাবে। 1 নম্বর ঘটনা। ব্যতিক্রমের ঘটনাটা এরকম, মানে 1 আর 4 আপনার একই মনে হতে পারে, কিন্তু সামান্য পার্থক্য কি, এক হলে হচ্ছে একজন উত্তেজনা দিবে, মানে একজন মানে কাজ বা কথার মাধ্যমে আরেকজনকে খেপিয়ে দিবে, রাগিয়ে খেপিয়ে দিবে। দিবে। খেপিয়ে দিবে। হ্যাঁ, রাগিয়ে যে দিবে। খেপে যাবে সে সে হয়তো বা আরেকজনকে খুন করবে। আর 4 নম্বর ব্যতিক্রমে খুন হচ্ছে করবে। দুই দুই পক্ষই দোষী, দুই পক্ষই দোষী। এইটা ঝগড়া করতে করতে এক পর্যায়ে ঝগড়াটা এক্সট্রিম লেভেলে যাবে, এখন কে কাকে হত্যা করে ফেলবে সেটা পরে বিষয়। অর্থাৎ 4 নম্বরে জানা যায় না যে কে সূচনাটা করেছে, মানে ঝগড়ার জি। সূচনা কে করেছে এটা ধরা যায় না, কারণ ঝগড়া শুরু করতে করতে কে কাকে আঘাত করেছে সেটা মানে আউটপুটটা বোঝা যায় না। তার মানে সূচনা কে করলো এটা 4 নম্বর ব্যতিক্রমে বোঝা যায় না, কিন্তু আপনার ব্যতিক্রম 1-এ সূচনা কে করলো এটা বোঝা যায়।
তাই এখানে একটু বোঝা যায়। পার্থক্য করা হয়েছে। অনেক জি স্যার। সময় ধরতে পারবেন না, ডিপলি না পড়লে উদাহরণ উদাহরণ যদি দেওয়া হয় ধরতে পারবে না, এটা ব্যতিক্রম একের মধ্যে পড়বে না চারের মধ্যে পড়বে। আমি চারের মতো বলবে। যখন প্রশ্ন করব আপনাদের ক্লাস টেস্ট নিব, তখন আমি ক্লাস টেস্টের যখন সলিউশন ক্লাস নিব, তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার করে দেবো, আরো ক্লিয়ার হবেন। তবে এখানে যেহেতু ইনশাল্লাহ। আমি এটা ফাউন্ডেশন নোট পড়াচ্ছি, আপনাদের ফাউন্ডেশন তৈরি হোক, তারপরে ক্লাস টেস্টের মাধ্যমে সেটাকে আরো পলিশ করে আরো সুন্দর করে দিব। এবং ফাইনাল টেস্ট নোট যখন ইনশাল্লাহ। দিব, তখন তো আরো প্র্যাকটিস হবে, রিভিশন হবে। ফাউন্ডেশনটা মজবুত করে নেন যেন এরপরে ভালো বিল্ডিং তৈরি করতে পারে। ইনশাল্লাহ। ব্যতিক্রম 5, সম্মতিক্রমে মৃত্যু, ডেথ উইথ কনসেন্ট। 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি মৃত্যুর ঝুঁকি নিলে বা স্বেচ্ছায় তার মৃত্যুতে সম্মতি দিলে খুন নয়, শুধুমাত্র কালপেবল হোমিসাইড হবে। অনেক সময় খেলাধুলা করার সময় একজনের আঘাতে আরেকজন মারা যেতে পারে না? মারা যেতে পারে। আগের যুগে যখনকার আইন আমরা পড়ছি 1860 সালে, ওই সময় কিন্তু কি যুদ্ধ, তরবারি দিয়ে খেলা হতো না আগে? জি, খেলা হতো। তো ওই ওই খেলাতে যখন নামে, তখন তো সেটাতে অবশ্যই একটা নিয়ম থাকে যে এই আঘাতের ফলে কেউ মারা গেলে অপরপক্ষ দোষী হবে না। এই ধরনের কোনো জি। নিয়ম তো থাকবেই, তাই না? জি। জি তারপর আমরা দেখি যে ওই যে বিগ ফাইট, এই টাইপের খেলা থাকে, আবার বক্সিং খেলা থাকে। ইভেন কি ক্রিকেট ফুটবলেও কিন্তু খেলার মাধ্যমে আঘাত পেয়ে মানুষ স্যার, মারা এই যেতে যে পারে। এই স্যার এই যে বর্তমানেই হচ্ছে স্যার, মানে হুম। জি স্যার, বর্তমানে যে এইগুলো হচ্ছে মানে সিজারিয়ান গুলো হচ্ছে আর কি। মানে এটা তো ডাক্তার যখন সিজার করতে নিচ্ছে একজন রুগীকে, তখন তো সম্মতিপত্রে মানে সাইন নিয়ে নিচ্ছে আর কি। বন্ডে সাইন নিচ্ছে। এখানে বন্ডে সাইন নিয়ে নিচ্ছে। ডাক্তারের নেগলিজেন্স যদি থাকে, তাহলে ডাক্তারের বিরুদ্ধে মামলা করা যাবে। কিন্তু যদি নেগলিজেন্স না থাকে, তার প্রফেশনাল ডিউটি পালন করতে গিয়ে অপারেশনের একটা অ্যাক্টিভিটিস এর মাধ্যমে রোগী মারা গেলে, এখানে ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে। ডাক্তারকে সবসময় জি দায়ী স্যার। করা যাবে না, করলে তো ডাক্তার এটা অপারেশনই করবে না। এটা কি সম্মতিক্রমে মৃত্যুর মধ্যে পড়বে? এখানে সম্মতিক্রমে মৃত্যুর মধ্যে আপনার আহ, আপনার যে এখানে মৃত্যুর সম্মতি দিচ্ছে, এটা তো বলা যাবে না। কারণ কেউ যদি বলে যে আমি জি। অপারেশন করলে আপনি মারাই যাবেন, তাহলে অপারেশনটা করবে বাঁচার যদি সম্ভাবনা করবে না না। থাকে? মানে এখন ঝুঁকি যদি থাকবে কেউ আর কি বলে, স্যার। হ্যাঁ কেউ যদি বলে, মনে করেন এই ব্যতিক্রম 5টা হয়তো এরকমের জন্য করেছে, এখন কেউ বাঁচতে চায় না, বললো ভাই আমাকে তুমি মেরে ফেলো, তার মানে নিজে সুইসাইড করবে না, আরেকজনের হাতে মরবে। ব্যাপারটা যদি এরকম হয়, আমি কি বোঝাতে পারছি? জি স্যার, জি স্যার, তখন তো এটা খুন হবে না। হ্যাঁ, কেউ যদি বলে যে আমি বাঁচতে চাই না, মানে সে সুইসাইড করবে না, আরেকজনকে বলছে ভাই আমাকে মেরে ফেলো, এইভাবে বা এইভাবে মেরে ফেলো, তাহলে কেউ যদি বলে আমাকে মেরে ফেলে তবুও মারা যাবে না, আইনে নিষেধ করছে। তাহলে এটা কি হবে? কালপেবল হোমিসাইড হয়ে যাবে। আর খেলাধুলার মাধ্যমে যদি হয়, সেটা তো আমরা কোথায় পড়েছি, ওই জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়েছি, সেটার মতোই কিছুটা। কিন্তু এখানে জাস্ট খেলাধুলা বা কোনো অ্যাক্টিভিটিস না, ডিরেক্ট বলছে আমাকে মেরে ফেলো, এবং যদি মেরে ফেলে সেই ক্ষেত্রে এটা খুন নয়, কালপেবল হোমিসাইড হবে। তবে 18 বছরের কম বয়স্ক শিশু হলে সেটা খুন হবে। কারণ 18 বছরের কম বয়স্ক একটা ছেলে মেয়ে, সে নিজের মৃত্যু এটার বিষয়ে ডিসিশন নিতে পারে না। তার কনসেন্ট কনসেন্ট নয় লিগ্যালি। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এখানে খুবই গুরুত্বপূর্ণ 2টা লাইন আছে। সকল খুনই অপরাধমূলক নরহত্যা, কিন্তু সকল অপরাধমূলক নরহত্যা খুন নয়। তাহলে মনে করেন যে অপরাধমূলক নরহত্যার মধ্যে খুনটা লুকিয়ে আছে, কিছু কিছু ঘটনা জাস্ট মার্ডার, আর কিছু কিছু ঘটনা জাস্ট কালপেবল হোমিসাইড। কিন্তু কোনো কিছু মার্ডার হতে হলে সেটা আগে কালপেবল হোমিসাইড হতে হবে। কালপেবল হোমিসাইড হওয়ার পরে সেটা মার্ডার হতে হবে। যদি উদাহরণ দিই, মনে করেন যে দ্বিতীয় তলা, একটা ভবনের দ্বিতীয় তলা, এটা কালপেবল হোমিসাইড। তৃতীয় তলা এটা মার্ডার। এখন কেউ যদি সিঁড়ি দিয়ে উপরে যেতে চায় বা লিফট দিয়েও যেতে চায়, তাকে তো আগে দ্বিতীয় তলাকে ক্রস করতে হবে। দ্বিতীয় তলা থেকে ক্রস না করে তো সে, হ্যাঁ যেটা বলছিলাম যে সকল খুনই অপরাধমূলক নরহত্যা, কিন্তু সকল অপরাধমূলক নরহত্যা খুন নয়। এবং উদাহরণ দিচ্ছিলাম যে দ্বিতীয় তলা যদি আমরা অপরাধমূলক নরহত্যার কথা বলি এবং তৃতীয় তলা খুন, তাহলে তৃতীয় তলায় যাওয়ার জন্য কিন্তু দ্বিতীয় তলা অতিক্রম করতেই হবে, সিঁড়ি দিয়ে হোক বা লিফট দিয়ে হোক, কিন্তু লিফট তো ক্রস করবে দ্বিতীয় তলা হয়ে। তার মানে কোনো ঘটনা
খুন হতে হলে সেটাকে প্রথমে কালপেবল হোমিসাইডের শর্তগুলো পূরণ করতে হবে, তারপরে সেটা অতিরিক্ত হিসাবে খুন হিসাবে আরো গুরুতর হতে পারে। আরো একটি বাক্য, অপরাধজনিত নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা যেটা বলি না কেন হলো মূল অপরাধ বা জেনাস, এবং খুন হলো তারই একটি বিশেষ শাখা বা স্পেসিস। অর্থাৎ অপরাধমূলক নরহত্যা থেকে খুন হতে পারে বা আরো কিছু ঘটনার জন্ম নিতে পারে। তো এটাই বলা হচ্ছে এই দুইটা বাক্য কিন্তু তুলে দিতে পারে। অনেক সময় এই যে দ্বিতীয় বাক্যটি লিখিত পরীক্ষায় হুবহু তুলে দিয়ে ব্যাখ্যা করতে বলে, তেমনি 1 নম্বর যে প্রথমে বাক্য আছে নীল হাইলাইটেড বাক্য, এই বাক্যগুলো তুলে দিয়েও লিখিত পরীক্ষায় কিন্তু ব্যাখ্যা করতে আসতে পারে। এরপরে আমরা চলে যাব পানিশমেন্টের সেকশন গুলো। আমরা আশা করি 299 এবং 300 ধারা মোটামুটি বুঝেছি, এবং বাকিগুলো আমরা যখন উদাহরণ পড়ব, এমসিকিউ পড়বো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ধারা 301, 302 এর ব্যবহার আমরা অনেক জানি, 302 সিনেমা থেকে আমরা বুঝি যে 302 ধারাই অপরাধীর মৃত্যুদণ্ড দেওয়া হলো, এরকম আমরা অনেক সিনেমাতে নাটকে শুনেছি। তো 301 হচ্ছে একজনকে খুন করতে গিয়ে জি অন্যজনকে স্যার। যদি হত্যা করা হয়, সেটার শাস্তি হচ্ছে খুনের অনুরূপ শাস্তি হবে, অর্থাৎ 302 ধারায় যে শাস্তি সেই ধারায়। ওই যে আমরা একটু এর আগে দেখলাম একজনকে খুন করতে গিয়ে আরেকজনকে খুন করলো, তাহলে 301 ধারায় এটা হবে, এবং 301 ধারাতেও 302 ধারায় যে শাস্তি সেই শাস্তি। 302 ধারার শাস্তি কি? খুনের শাস্তি, পানিশমেন্ট ফর মার্ডার, সর্বোচ্চ মৃত্যুদণ্ড, তার থেকে একটু কম দিয়ে যাবজ্জীবন সশ্রম দিতে পারে, এবং সেই সাথে অবশ্যই অর্থদণ্ড দেওয়া হবে। মৃত্যুদণ্ড দিলেও এর সাথে অর্থদণ্ড দিতে হবে। 302 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তির কর্তৃক খুন। একজন ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে অলরেডি, সে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে, সে জেলখানায় আছে, জেলের ভিতরে যদি আবার আরেকজনকে সে, এই ধরনের ব্যক্তি যে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে, সে আবার আরেকজনকে যদি খুন করে ফেলে, তার মানে সে একেবারে দুর্ধর্ষ অপরাধী, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েও আটকানো যাচ্ছে না। জেলখানার ভেতরে কাউকে খুন করে ফেলতে পারে, বা জেলখানা থেকে পালিয়ে সে বাইরে বের হয়ে আসতে পারে, এবং বাইরে এসে আবার কাউকে খুন করতে পারে। এই ধরনের যদি ঘটনা ঘটায়, তাহলে তার জন্য একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তার মানে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েও তাকে আটকানো যাচ্ছে না, এর উপরে তো একটাই শাস্তি আছে, মৃত্যুদণ্ড। তো এই মৃত্যুদণ্ডটাকে বলা হয় একমাত্র বা মৃত্যুদণ্ড। সর্বনিম্ন। এটাই সর্বনিম্ন, এটাই ন্যূনতম, আবার এটাই সর্বোচ্চ। এই ব্র্যাকেটে এই কথাগুলো লিখে দেওয়ার কারণ হচ্ছে, সর্বোচ্চ। যদি প্রশ্ন আসে 302 ধারার সর্বনিম্ন শাস্তি কত, প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। মনে করেন একটা এমসিকিউ প্রশ্ন দিল যে 302 ধারা অনুসারে সর্বনিম্ন শাস্তি কত, যে 4টা অপশন দিল, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছরের কারাদণ্ড, 10 বছরের কারাদণ্ড। এখন অনেকেই মনে করতে পারে যে এটা যেহেতু সর্বনিম্ন বলছে, মৃত্যুদণ্ড মনে হয় হবে না উত্তর। বুঝতে পেরেছেন আমার বক্তব্য? যেহেতু এটা স্যার, এটা এটাই যেহেতু এটা এটা একমাত্র। তো 300। বলেন, স্যার, এটা তো বলেন। আপনি 303 ধারা, 303 ধারার ব্র্যাকেটে দিয়েছেন, এটা তো 302 ধারার ব্র্যাকেটে দেন নাই। এটা 302 ধারা তো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম প্লাস অর্থদণ্ড। আর তিনশো আচ্ছা, আমি হয়তোবা 303 ধারা হচ্ছে একমাত্র সর্বনিম্ন ন্যূনতম সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। হুম, হয়তোবা স্লিপ অফ টান 302 বলেছে, কিন্তু এটা 303ই। তার মানে 303 ধারায় জি। সর্বনিম্ন শাস্তি কত বললে ওই মৃত্যুদণ্ডই হবে। ঠিক আছে। জি স্যার। জি স্যার। 304, 302, 301, 303, মানে প্রথমে 301, 302, 303, আমরা এই তিনটাতেই কি মার্ডারের শাস্তি পেলাম, তাই না? জি স্যার। এই তিনটাতে মার্ডারের শাস্তি পেলাম। এরপরে আমরা কালপেবল হোমিসাইডের শাস্তি পাবো 304-এ। খুন নয় এরূপ দণ্ডনীয় নরহত্যা, দণ্ডনীয় নরহত্যা মানে কালপেবল হোমিসাইড। এটার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, তার থেকে একটু কম দিলে 10 বছর সশ্রম বা বিনাশ্রম প্লাস অর্থদণ্ড। আর মৃত্যু হতে পারে জেনে কিন্তু মৃত্যু ঘটাবার উদ্দেশ্যে নয়, এই ধরনের যদি ক্ষেত্রে কালপেবল হোমিসাইড হয়, তাহলে 10 বছর, এর উপরে দেওয়া যাবে না। এগুলো আমরা কিন্তু 299 ধারায় দেখেছি। তাহলে 302 ধারায় কিন্তু দুই ক্যাটাগরির শাস্তি দেখতে পাচ্ছে।
304 ধারায় দুই ক্যাটাগরির শাস্তি দেখতে পাচ্ছি। তিনশো তাহলে স্যার চার আমি এ বলেন। আমি যে একটা আমি যে একটা ঘটনা প্রিভিয়াস ওই 300 ধারার ব্যতিক্রমে বলছিলাম, যে একটা ঘটনার কথা আপনাকে উল্লেখ করছিলাম, তো এখানে তো আবার 304 ধারায় আমি প্রতিকার নিতে পারি। যদি আপনার লয়ার সেটাকে ইস্টাবলিশ করতে পারেন, তাহলে যদি জি। হ্যাঁ আমি যে আঘাতটা করেছি এই আঘাতে তিনি মারা যেতে পারেন, এটা আমি জানতাম না, তাহলে এই যে দ্বিতীয় ক্যাটাগরিতে এসে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। এই ক্যাটাগরিতে নিয়ে আসতে পারলে, ইস্টাবলিশ করতে পারলে সেক্ষেত্রে সেভাবে আসবে জাজমেন্ট। কিন্তু স্যার 304 এখানে তো এ স্যার এখানে বলেন। এখানে তো এখানে তো মানে তিন, যে আমরা যে ধারাগুলো বলতেছি, এই ধারা তো মানে একটা একটা পর্যায়ে গিয়ে অবশ্যই এটা শাস্তি হবে, কিন্তু আসামি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আসামি তো বেকসুর খালাস হওয়ার কোনো সম্ভাবনা নাই, না আছে স্যার? আছে, আছে যদি রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে 100 ধারার মধ্যে যদি নিয়ে আস যেতে পারে, যদি বলে হ্যাঁ আমার হাতেই এটা হত্যা হয়েছে কিন্তু রাইট অফ প্রাইভেট ডিফেন্স 100 ধারার সুবিধা যদি নিয়ে আসা যেতে পারে, যদি এটা ইস্টাবলিশ করতে পারে যে হ্যাঁ অপরপক্ষ এমন আঘাত করেছিল যে আমরা এই আঘাত না করলে আমরাই মারা যেতাম, এটা যদি সেখানে স্যার ইস্টাবলিশ করতে পারে। সেখানে যদি স্যার মানে আদালত, বিজ্ঞ আদালত যদি আপনার এমসি তলব করে বা এরকমের কোনো এভিডেন্স মানে তলব করে, সেখানে যদি আমি এগুলো যদি করতে না পারি, অ্যাপিয়ার করতে না পারি, তখন? তখন যেটাতে যাবে সেটাতে হবে। জি স্যার। আপনি একটা ক্লাসে তো ওকালতি শিখে যাবেন না। না স্যার, সরি স্যার। না, এখানে এগুলো জানার নিশ্চয়ই জন্য অনেক বলছি স্যার। অনেক অনেক দীর্ঘমেয়াদী বিষয়, এবং এগুলো জি অনেক স্যার। এক্সপিরিয়েন্সের বিষয়, এবং অনেক সূক্ষ্ম বিষয়। একটা মানুষকে মৃত্যুদণ্ড দিতে হলে জাজমেন্ট সেভাবেই তো লিখবেন, তাই না? খুব জি সহজে স্যার। তো জি হবে স্যার। না। তো অনেক কিছুই দেখবেন, তাহলে স্যার দেখার পরে এখানে আসামি পক্ষের আইনজীবী একটা চাইলেন আর সেটাই হয়ে যাবে তা না। এমসি, চার্জশিটের যতগুলো বক্তব্য আসছে, 161 সবকিছু মিলে আপনার যেটা ম্যাচ করে, যেটাই মনে হয় সেটাই নিয়ে আসতে হবে। হ্যাঁ, জাজমেন্টে সেটাই আসবে। তারপরেও আইনজীবীর দক্ষতার কারণে অনেক সময় অনেকটা চলে আসে, এবং পাবলিক প্রসিকিউটরের অদক্ষতার কারণে অনেকেই বেকসুর খালাস পেয়ে যেতে পারে। তো এগুলো আপনার মামলার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে। ঘটনাটার উপরে নির্ভর তো করবেই, কিন্তু মামলার পারফরমেন্সও অনেকটা ভ্যারি করে। এই কারণে ভালো আইনজীবী খারাপ আইনজীবী। জি স্যার। জি স্যার। আচ্ছা, অবহেলার ফলে মৃত্যু বা নেগলিজেন্স যদি থাকে কারো, এই ধরনের মৃত্যু হলে এইটা 304 তে ধরা হচ্ছে। যেমন ডাক্তারের বিরুদ্ধে যদি মামলা করা হয়, তাহলে 304 ধারা অনুসারে তাদের শাস্তি হয় অনূর্ধ্ব 5 বছর সশ্রম বা বিনাশ্রম। কোনো ডাক্তারের হাতে রোগী মারা গেলে এই সর্বোচ্চ 5 বছরের সাজা হয়, তার বেশি যাবে না। কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে সরাসরি এইভাবে পেনাল কোডে মামলা করার বিধান নাই। ডাক্তারদের বিরুদ্ধে মামলা করতে হলে মেডিকেল বোর্ড আছে, মানে ডাক্তারদেরকে লাইসেন্স দেয় কে? মেডিকেল বোর্ড আছে, তাই না? বিএম। জি জি। হ্যাঁ। তো এই এটা তাদের সেখানে আপনার আবেদন করতে হয়। আবেদন করার পরে মামলা হওয়ার আগে একটা ইনভেস্টিগেশন হয়, তদন্ত হয়, বিভাগীয় ডিপার্টমেন্টাল একটা ইনভেস্টিগেশন হয়। ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন হওয়ার পরে যদি মনে হয় যে হ্যাঁ ডাক্তার এখানে অপরাধী, তারপরে তার বিরুদ্ধে মামলা হয়। তার আগে মামলা হয় না। সরাসরি কেউ ডাক্তারের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবে না, মামলা গ্রহণই করবে না। জি স্যার। 304 বেপরোয়াভাবে গাড়ি চালানো বা অশ্বারোহণের, মানে ঘোড়ায় চড়ে। আগে হর্স রাইডিং হতো, অনেক আগে তো গাড়ি কম ছিল, ঘোড়া একটা যানবাহন জি। ছিল। তা ঘোড়া চালিয়ে গিয়ে যদি কাউকে মেরে ফেলে, তাহলে 3 বছরের, মাত্র 3 বছরের সশ্রম বা বিনাশ্রম। কেউ যদি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যায়, তার মানে মানুষ মারা লাইসেন্স পেয়ে গেল, এরকম না বিষয়টা? জি স্যার। আর রাস্তার মধ্যে আসলো আর মেরে দিল, তার মানে মারার ইন্টেনশন থাকলেও 3 বছরের বেশি তাকে সাজা দেওয়া যাবে না। তো বর্তমানে এই যে আপনার মানে সড়ক আইন আলাদা হয়েছে, তাই এই 304 আর মামলা হয় না, সড়ক আইনে মামলা হয়, মানে একটু শাস্তি বেশি।
জি কিন্তু স্যার। আমাদের এগুলো পড়তে হবে, যেহেতু এই ধারাগুলো এখনো বাতিল হয়নি। এই ধারাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। 305, শিশু বা 18 বছর কম যারা বা উন্মাদকে আত্মহত্যার প্ররোচনা। মানে কোনো শিশুকে যদি কোনো কাজ করতে বলে, যে কাজের ফলে ওই সে নিজে নিজে মারা যাবে, মানে আত্মহত্যা করবে, হয়তো একটা বিষের শিশি হাতে ধরাই দিয়ে বললো যে এর মধ্যে এটা আছে, খেয়ে নাও। বিষ বলুক বা অন্য কিছু বলুক, শিশু তো না বুঝে খেয়ে ফেলতে পারে। বা একজন উন্মাদ পাগল, তাকে যদি বলা হয় যে ছাদের উপর থেকে তুমি ঝাঁপ দাও বা নদীতে ঝাঁপ দাও, তাহলে মারা যেতে পারে। তো এইটা যদি যে করবে, সে তো জেনে শুনে করছে যে এই কাজটা করলে সে মারা যেতে পারে। তাহলে এটার জন্য যে এই প্ররোচনাটা দিবে, মানে শিশু বা উন্মাদকে ওই কাজে সহযোগিতা করবে, তার মৃত্যুদণ্ড হতে পারে, হওয়া উচিত, তাই না? এটা লজিক্যাল। জি স্যার, লজিক্যাল। বা এখানে যাবজ্জীবন, কারাদণ্ড, সশ্রম। যাবজ্জীবন সবসময় সশ্রম হতে পারে, অথবা 10 বছরের। এখানে 10 বছরের সশ্রম হবে না বিনাশ্রম হবে এটা আইনে উল্লেখ নাই, তাই আমি এখানে ডট ডট দিয়ে রাখছি, হাইফেন দিয়ে রাখছি, প্লাস অর্থদণ্ড। 306, প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তিকে আত্মহত্যা প্ররোচনা। 305-এ স্যার শিশু এখানে, বা উন্মাদ। বলেন। স্যার অর্থদণ্ড, এখানে যদি কোনো আসামি অর্থদণ্ড দিতে অপারগতা হয় তাহলে কি তার শাস্তিটা বেড়ে যায়? 15 to 10 বছর থেকে কি শাস্তি বাড়বে না? অবশ্যই কিছুটা শাস্তিযুক্ত হবে অর্থদণ্ড অনাদায়ে। জি স্যার। আমরা 305-এ দেখলাম শিশু বা উন্মাদকে প্ররোচনা। 306 হচ্ছে এর বাইরে, অর্থাৎ শিশু এবং উন্মাদের বাইরে কি আছে, সুস্থ এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তি, অ্যাডাল্ট ব্যক্তি, 18+। তো তাদেরকে যদি প্ররোচনা দেওয়া হয় আত্মহত্যায়, অনেক সময় প্ররোচনার কারণে একজন মানুষ, সুস্থ বয়স্ক মানুষকে যখন বারবার এমন সিচুয়েশন, তার হয়তো বা কি হয়েছে, অল্প ইয়ং বয়স, 20-25 বছর বয়স, ইয়ং একটা ছেলে বা মেয়ে, তার হয়তো বা ব্রেকআপ হয়েছে, আর তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে গেছে, তার মনের অবস্থা খারাপ, তার মানসিক অবস্থা খারাপ, বা রেজাল্ট খারাপ হয়েছে, বা কোনো লাইফে খুব বড় ধরনের সে ট্র্যাজেডির মধ্যে দিয়ে যাচ্ছে। এই অবস্থায় তাকে হয়তো বা কয়েকবার বারবার বললে সে কি সুইসাইড করে ফেলতে পারে, তাই না? তো এই কাজটা জি করলেও স্যার। এটাও অপরাধ হবে, 10 বছর। 307, 306 এইটা দ্বারা। থেকে প্রশ্ন আসে, এবং 307 খুবই একটা ইন্টারেস্টিং একটা সেকশন। খুনের প্রচেষ্টা বা অ্যাটেম্প টু মার্ডার, মানে মার্ডার করতে গেছে কিন্তু হয়নি, গুলি করেছে, গুলি লাগেইনি, মানে গুলি যদি শরীরে না লাগে তাও অ্যাটেম্প টু মার্ডারের মামলা হতে পারে। শরীরে আঘাতের চিহ্নই নাই, তাও অ্যাটেম্প, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে গুলি করেছে, গুলির শব্দ শুনেছি আমি, আমাকে যদি লাগতো আমি মারা যেতাম। বা আমাকে গলা টিপে ধরেছিল, বা আমাকে পানির নিচে চেপে ধরেছিল, কোন আঘাতের চিহ্নই পাওয়া যাবে না। বা আমার মুখে বালিশ চেপে ধরেছিল, বুঝতে পেরেছেন? বা আমার দিকে এসিড নিক্ষেপ করেছিল, যদি এসিড আমার গায়ে চলে আসতো তাহলে আমি মারা যেতাম। তাহলে অ্যাটেম্প টু মার্ডার এটা একটা খুবই ভেরি ফ্যাকচুয়াল বিষয়, মানে ঘটনাগত বিষয়। তো আঘাতপ্রাপ্ত না হলে, মানে গুলি করলাম গুলি লাগলো না, মানে কোনো আঘাতের চিহ্নই নাই, মামলা হয়ে গেছে 307 ধারায়। এবং সেটা যদি প্রমাণ করা যায়, হ্যাঁ, হত্যার উদ্দেশ্য ছিল কিন্তু সেটা টোটালি ব্যর্থ হয়েছে, তাহলে 10 বছর। আঘাতপ্রাপ্ত হলে মানে গুলি করেছে, গুলিটা ভাইটাল অর্গানে না লেগে হাতে বা পায়ে লেগেছে কিন্তু বেঁচে গেছে অপারেশন করে, তাহলে তবুও যাবজ্জীবন কারাদণ্ড হবে। বা চাকু দিয়ে আঘাত করেছে, হালকা আঘাত লেগেছে, দুই একটা সেলাই লেগেছে, তবুও যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, যদি উদ্দেশ্য থাকে মেরে ফেলার। ইট দিয়ে আঘাত করেছে বা বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করেছে, হালকা লেগেছে হাত পায়ে, যদি মাথায় লাগতো মারা যেত, এটা যদি প্রমাণ করা যায় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, অথবা 10 বছর। এই যে যাবজ্জীবনের পরে আবার 10 বছর লেখা আছে, যাবজ্জীবন দিবে না 10 বছর দিবে, এটা নির্ভর করবে মামলার ঘটনাগত বিশ্লেষণ, এবং এই আসামির বয়স, আসামির লিঙ্গ, মানে সে ছেলে না মেয়ে, বয়স এবং তার শারীরিক অবস্থা, এই সবকিছুর উপর নির্ভর করবে। এবং ইতিপূর্বেও তার কোনো অপরাধের রেকর্ড আছে কিনা, সবকিছু বিবেচনায় তাকে লঘুদণ্ড দিবে না গুরুদণ্ড দিবে। লঘুদণ্ড দিলে এই সেকশনে 10 বছর, আর গুরুদণ্ড দিলে মানে যাবজ্জীবন হবে। বুঝতে পারলেন বেলাল ভাই? জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, সেই সাথে অর্থদণ্ড। অর্থদণ্ড কেন দেওয়া হয়? অর্থদণ্ড দেওয়া হয় দুইটা কারণ অর্থদণ্ড দেওয়ার। একটা ঘটনা ঘটলে নিশ্চয়ই চিকিৎসা হয়, মানুষ আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসা করতে হবে না, চিকিৎসার খরচ আছে। আবার মামলা যে পরিচালনা করা হচ্ছে, জজ সাহেব কোর্টে বসে
50টা 60টা 100টা মামলা করছে, জজ সাহেবকে তো বেতন দিতে হবে, বেতনের টাকা কোথা থেকে আসবে? তো জি অর্থদণ্ড স্যার। দেওয়া হয় দুইটি কারণে। অর্থদণ্ডে যদি মামলায় উল্লেখ করা থাকে যে এই টাকাটা ভিকটিম পাবে, তখন মামলার যে ভিকটিম বা বাদী যার চিকিৎসা খরচ হয়েছে তাকে টাকাটা দিয়ে দেওয়া হয়। যেমন জি এই গত সপ্তাহে আমার সামনে একটা মামলার রায় হলো। এই মামলার রায়ে 18 জন আসামি, 18 জন আসামির মধ্যে 2 জন খালাস পেল, 16 জনের অর্থদণ্ড হয়েছে। 16 জনের অর্থদণ্ড হয়েছে 3,000 টাকা করে। তিন জি স্যার। 3 × 16 = 48। হ্যাঁ, মানে একটা ভালো অ্যামাউন্টের টাকা, প্রায় অ্যারাউন্ড 40-50 হাজার টাকার মতন একটা অর্থদণ্ড হয়েছে। এই জি টাকাটা স্যার। মামলার বাদী বা ভিকটিম পাবে, কারণ তাকে মারধর করেছিল, তার চিকিৎসা করা হয়েছিল। এটা বিচারক উল্লেখ করে দিলেন, ম্যাজিস্ট্রেট সাহেব, যে এই অর্থদণ্ড যদি দেয় তাহলে এই টাকাটা কে পাবে? ভিকটিম পাবে। আর যদি অর্থদণ্ড না দেয় তাহলে প্রত্যেকের 1 মাসের করে জেল। এখন জি কারো 2,000 টাকা, কারো 3,000 টাকা করে এইভাবে অর্থদণ্ড হয়েছে। 1 মাসের জেল খাটবে না, 3,000 টাকা দিয়ে দিবে বর্তমান দিয়ে যুগে। দিবে। 3,000 টাকা দিয়ে দিবে স্যার। তো হ্যাঁ, দিয়ে দিবে। তো 3,000 টাকা দিয়ে দিল, ভিকটিম মোটামুটি 40-50 হাজার টাকা একটা পেয়ে গেল, তার লাভ হলো। যদি উল্লেখ করা না থাকতো ভিকটিম পাবে, তাহলে এই টাকাটা কোথায় চলে যেত? সরকারি সরকারি কোষাগারে চলে কোষাগার। যেত, অর্থাৎ এটা পাবলিক রেভিনিউ হয়ে যেত। জি তাহলে ওই টাকাটা কোথায়? সরকারি কোষাগারে কেন যেত? কারণ এই সরকারি যেহেতু একজন কর্মকর্তা, জুডিশিয়াল অফিসার, তার মানে জজ ম্যাজিস্ট্রেট, এরা তো সরকারি কর্মকর্তা, তাই না? তো তারা জি তো সরকারের পক্ষে বিচারক হিসাবে কাজ করছেন, তাই তাদের বেতন কোথা থেকে আসবে? এভাবেও কিছুটা আসে। তারপরে আমরা ওকালতনামা কিনে, ওকালতনামার পিছনে স্টিকার থাকে, সেখান থেকে আসে। কোর্ট ফি লাগাই, সেখান জি থেকে স্যার। আসে। জি জি জি। তো এইভাবেই কিন্তু আপনার অর্থদণ্ডটা রিকভারি হয়, তাই জি অর্থদণ্ডটা স্যার। রাখা হয়। না হলে তো আপনার বিচার ব্যবস্থা রান করবে না। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক মৃত্যুদণ্ড, খুনের প্রচেষ্টা। এর আগে আমরা 303-এ দেখলাম, যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে ওই ব্যক্তি আবার আরেকজনকে খুন করলো, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। মানে সে হচ্ছে জি। দুনিয়ার জন্য একজন বোঝা, বার্ডেন। বোঝা। এবং এই ব্যক্তি যদি মৃত্যু ঘটানোর চেষ্টা করে, অ্যাটেম্প্ট টু মার্ডার করে, তাহলে এখানে আঘাতপ্রাপ্ত যদি হয় তাহলে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। মানে ডিরেক্ট বলছে না আরে। মৃত্যুদণ্ড, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, এই ল্যাঙ্গুয়েজেই লেখা আছে আইনে। তাই আমি সেটাই দিয়েছি। 307 হয়ে গেল। 308, দণ্ডনীয় নরহত্যার প্রচেষ্টা। তাহলে দেখেন সিরিয়ালে আছে মার্ডারের প্রচেষ্টা, এটা হচ্ছে অ্যাটেম্প্ট টু কালপেবল হোমিসাইডের প্রচেষ্টা, পাশাপাশি আছে। একটু ভালোভাবে লক্ষ্য করলে মনে রাখা সহজ। আর আমার নোটটাকে দেখেন এমন ভাবেই উপস্থাপন করা আছে যে আপনি সহজে ধরতে পারবেন। বর্ণনা কম আছে, তথ্য বেশি আছে, তাই নয় কি? জি স্যার। মনে করেন একজন শিশু মাছ খেতে পারে না। কেন খেতে পারে না? হয়তো বা কাঁটা, মাছের মধ্যে কাঁটা থাকে, ছোট ছোট, গলায় বেঁধে যাবে। তাহলে শিশুকে মাছ খাওয়াতে হলে মাছের কাঁটাটা কি ছাড়িয়ে আলাদা করে দিতে হবে। তো আপনাদেরকে আমি সেটাই করার চেষ্টা করেছি, শুধু পুষ্টিকর অংশটুকুই রেখেছি যেটা আপনার পরীক্ষায় কাজে লাগবে, আর বাকি অংশ সেন্টেন্সের বাদ দিয়ে দিয়েছি। সেটা পড়তে গেলে তো সময় লাগবে। আর এইভাবে আপনি এক পলকে জি কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছেন। 2023 জি স্যার। সালের আমার মনে আছে, আমি 2023 সালে 89টা কমন ছিল আমার নোট থেকে। লিমিটেশন এক থেকে, এক পেজ থেকেই লিমিটেশন একটা 10টা প্রশ্ন আসে, এক পেজ থেকে 6টা প্রশ্ন কমন, মানে এক পাতা পড়লেই 6টা প্রশ্ন কমন পাওয়া গেছে। বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। তো জি স্যার এই মাশাআল্লাহ। তো এটা কেন করা সম্ভব হয়েছে? কারণ আমি এক পাতার মধ্যে অনেক তথ্য নিয়ে আসছি, তার মানে আমার নোটটা খুবই কনসাইজ, ইনফরমেটিভ। এবং আপনি প্রায় যদি পাতার চিন্তা করি তাহলে 120 পাতার মধ্যে, আর যদি পৃষ্ঠার চিন্তা করি তাহলে 240, ম্যাক্সিমাম 250 পেজ। ম্যাক্সিমাম 250 পেজের মধ্যে মধ্যে আপনি 7টা আইন পেয়ে যাচ্ছেন। এর মধ্যে আবার জি কি আছে? স্যার। শুধু আইন না, আবার এমসিকিউ দেওয়া আছে, দেখছেন, বিগত সালের। জি স্যার। কেন সম্ভব হয়েছে? 7টা আইন এবং সবকিছু বাজারে যে কোনো গাইডের থেকে আমার নোট ছোট, যেন সহজে আপনি কি করতে পারেন, আয়ত্ত করতে পারেন। কারণ দেখতেই তো পাচ্ছেন কিভাবে উপস্থাপন করা আছে, মূল অংশটুকু উপস্থাপন করা আছে। এভাবে যদি মনে রাখতে পারেন তাও আপনি উত্তর করতে পারবেন, কারণ আপনাকে বুঝে বুঝে প্রশ্নের উত্তর মানে মনে রাখতে হবে। এবং সেই বোঝানোর কাজটা রাখবেন। আমি করছি। আজকে দেখেন সেকশন 10টা পড়িনি, কিন্তু অনেক সময় লাগছে, কারণ আমি কথা বেশি বলছি, বোঝানোর চেষ্টা করছি। এখান থেকে বারবার ঠিক প্রশ্ন আছে। আসে এবং একটু জটিল জায়গা, ইম্পর্টেন্ট জায়গা। জি স্যার। এটা আপনাকে এমসিকিউ হুম। হেল্প হবে, রিটেনে হেল্প হবে, ভাইভাতে হেল্প হবে, আপনার বাস্তব লাইফে মামলা পরিচালনার ক্ষেত্রে অ্যাডভোকেট হিসাবে আপনার এই ক্লাসটা হেল্প হবে।
অলরেডি তো বেলাল জি ভাই স্যার। নিজের একটা বাস্তব মামলার সলভ করে নিলেন অনেকটা। জি স্যার। আচ্ছা, আঘাতপ্রাপ্ত না হলে অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টা, অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড এর চেষ্টা করেছে, আঘাতপ্রাপ্ত হয়নি 3 বছর, আঘাতপ্রাপ্ত হলে 7 বছর। আপনি এর মধ্যে থেকেও এই যে 7 বছর সশ্রম বিনাশ্রম অর্থ, এই যে এগুলো না মনে রাখলে, জাস্ট এখানে আপনি মনে রাখেন 3 বছর আর এখানে মনে রাখেন 7 বছর, তাহলে তো হয়ে যাচ্ছে। জি স্যার। আর প্রতিটার ভাষা দেখেন একই রকম, উপস্থাপনাও একই রকম। 309 আত্মহত্যার প্রচেষ্টা, অ্যাটেম্প টু কমিট সুইসাইড, দেখেন প্রচেষ্টাগুলো জি স্যার। তিনটা পাশাপাশি আছে, 307, 308, কোন 309, এই প্রচেষ্টা? সবগুলো জি হচ্ছে জি জি। প্রচেষ্টা। খুনের প্রচেষ্টা। প্রচেষ্টা, কালপেবল নরহত্যার প্রচেষ্টা, আর একটা হচ্ছে আত্মহত্যার প্রচেষ্টা। 1 বছর এখানে উল্লেখ করা আছে বিনাশ্রম, এখানে সশ্রম দেওয়া যাবে না। তার মানে কেউ যদি আত্মহত্যা করতে যে বেঁচে যায়, বেঁচে যায় মানে সে মারা না যায়, তার বিরুদ্ধে মামলা করে তাকে 1 বছরের সাজা দেওয়া যেতে পারে। সফল হলে, আত্মহত্যার প্রচেষ্টা যদি সফল হয়, তার মানে সে মারা গেলে, তাহলে মৃত ব্যক্তিকে কিন্তু আর শাস্তি দেওয়া যায় না, এখানে উল্লেখ করে দিয়েছে। এখন যদি এখান থেকে এই ধরনের একটা প্রশ্ন আসে টেকনিক্যাল, যে কোন অপরাধের জন্য অপরাধ যদি সফল হয় তাহলে সেটা শাস্তি দেওয়ার সুযোগ নেই এই 309 ধারায়, আর যদি বিফল হয় জি জি। তাহলে সাজা হয়। 309 ধারায় কোন বিফল ধারা? হলে সাজা হয়, সফল হলে আর সাজা হবে না। সাজা হবে না। 310 ঠগ, বা ইংলিশে হচ্ছে থাগ। ঠগ বা থাগ বলতে আমরা হয়তো অনেক সময় বুঝি যে প্রতারক। তো ঠগ বা থাগ প্রতারক। বলতে পেনাল কোডে প্রতারক বোঝায় না। পেনাল কোডে হচ্ছে যারা ডাকাতির সাথে জড়িত থাকে, এই ধরনের গুরুতর আসামিকে ঠগ বা থাগ বলা হয়। যে ব্যক্তি খুন, খুন সহ দস্যুতা বা শিশু চুরি, শিশু চুরি বলতে কিডন্যাপিং, বাংলাতে মনুষ্যহরণ, এর উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তির সাথে অভ্যাসগতভাবে যোগাযোগ রাখে, তাকে ঠগ বলে। তার মানে সে কোনো একটা টিম ওয়ার্কের মধ্যে থাকে, তার মানে একটা র্যাকেট। আমরা এই যে দল বলতে র্যাকেট বলি সাধারণত, যে এটা একটা সিন্ডিকেট, একটা একটা র্যাকেট। অপরাধ চক্রকে সাধারণত কি বলে? র্যাকেট বা চক্র। তো টিম। র্যাকেট বা টিম, গ্রুপ। র্যাকেট বা, গ্রুপ। এখানে টিম, টিম শব্দটা নেগেটিভ পজিটিভ উভয় অর্থে ব্যবহৃত হয়। র্যাকেট শব্দটা কিন্তু অবশ্যই নেগেটিভ বা অপরাধের অর্থে ব্যবহার করা হয়। তাহলে অপরাধ চক্র বা কোনো র্যাকেটের সাথে যদি জড়িত থাকে কোনো ব্যক্তি, যে র্যাকেটের কাজ কি? খুন করা, খুন সহ দস্যুতা করা বা ডাকাতি করা, এখানে যদিও ডাকাতি শব্দটা নাই, ওই দস্যুতার দ্বারা ডাকাতি বোঝাচ্ছে, এবং জি। কিডন্যাপিং এর কাজ করে, তার মানে এরা গুরুতর কাজের সাথে জড়িত থাকে। এরা অনেকটা কি স্লিপিং সেলের মতো কাজ করে। স্লিপিং সেল আবার কি? স্লিপিং সেল বোঝেন কি বেলাল ভাই? না স্যার। স্লিপিং সেল বলতে এরা ঘুমন্ত অপরাধী, এরা আপনার আমার মতো সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষের মধ্যেই থাকে। যখন বসের ডাক পড়ে তখন কেউ না কেউ এদেরকে খবর দেয় যে অপারেশন করতে হবে, অমুক তারিখে এতটার সময় চলে আসবা, মানে অপারেশনে যেতে হবে। এদের অপারেশন মানে কি? অপরাধের কাজে যেতে হবে। জি জি। তো যখন যখন অপারেশনের দরকার হয় এদেরকে, তখন এদেরকে ডাক পড়ে, তখন এদেরকে ডেকে নেয়। এবং বাকি সময়গুলো তারা কি সাধারণ মানুষের মতোই অন্য পেশার সাথে জড়িত থাকে। তার জড়িত মানে এরা থাকে। সাধারণ মানুষের সাথে জড়িত থাকে, তার মানে এরা ঘুমন্ত অবস্থায় থাকে, এদেরকে স্লিপিং সেল বলা হয়। ঠিক তিনশো আছে স্যার। এগারো বা ঠগের শাস্তি কি? কেউ যদি অপরাধ নাও করে, জাস্ট অপরাধ চক্রের সাথে যোগাযোগ রাখে, যে প্রয়োজনে সে মানে এখানে এরাও কিন্তু রিস্কি পার্সন, প্রবাবল একটা অপরাধী, তাকে যদি বলা হয় যে ভাই 10টা শিশু লাগবে, তাহলে আপনার ওই যে এলাকায় বসবাস করে ওই এলাকায় 10টা শিশুকে সে তুলে নিয়ে চলে যেতে পারে। তার মানে এই জি সমাজের স্যার। জন্য বিপজ্জনক, বিপজ্জনক না সমাজের জন্য? অবশ্যই বিপজ্জনক স্যার। যেহেতু এদেরকে বোঝা যায় না, এরা মানুষের সাথে মিশে থাকে, এ কখন কি অপরাধ করে ফেলবে বলা যায় না, তাই যদি বোঝা যায় যে বলা এই যায় না। ব্যক্তিটা ঠগ, এই ব্যক্তি অপরাধের সাথে জড়িত এবং মানুষের সাথে যোগাযোগ রাখে, প্রয়োজনে এই অপরাধে জড়িয়ে যেতে পারে। যদিও অপরাধ করেনি, জাস্ট যদি জানা যায় যে এর অপরাধের সাথে কানেকশন আছে, তাহলেই এর বিরুদ্ধে মামলা করে একে ধরে পুলিশে দেওয়া যাবে, বা পুলিশ ধরে নিয়ে একে মামলা দিয়ে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবে। এবং এটাই একমাত্র, এটাই সর্বনিম্ন, এটাই সর্বোচ্চ। তার মানে ঠগেরও অবশ্যই স্যার। একটাই শাস্তি আছে, যাবজ্জীবন। তাহলে আমরা দেখলাম 303-এর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এবং 311-তে একমাত্র শাস্তি যাবজ্জীবন, এই দুইটা শাস্তি মনে রাখবেন আসতে পারে। 303, 311। 303, 311 মিল আছে তো? আমি যখন এই জি স্যার। মুখে বলে দিচ্ছি, কিন্তু যখন আমি
নেক্সট ফাইনাল টাস্ক একটা নোট দেবো পরীক্ষার 1 মাস আগে, এই মুখে বলার কথাগুলো এই লিখিত আকারে আরো চমৎকার করে দিয়ে দিব, হ্যাঁ? এটা আমার জি স্যার। পরিকল্পনায় আছে। অতএব ওই যে এক ভাই বলছিলেন আপনি না আরেকজন ভাই যে আমাদের হোমওয়ার্ক দরকার, হোমওয়ার্ক দিব, আপনারা নোট হাতে পাননি তো তাই হোমওয়ার্ক দিচ্ছি না আমি। নোট হাতে পান। জি স্যার। জি স্যার। আপাতত আমি প্রথম দিকে প্রেসার দিচ্ছি না, এবং আরো স্টুডেন্ট ভর্তি হবে বলে কথা দিয়েছে, এখনো ভর্তি হয়নি, জি তার স্যার। মানে আমি এখনো কি রিল্যাক্স মোডে যাচ্ছি ধীরে ধীরে। যখন আরো স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে, নোট হাতে পেয়ে যাবেন, তখন কিন্তু অনেকটা সুইফট মানে একটু দ্রুত আগাবো। জি স্যার। আর প্রথমে যদি দ্রুত আগায় অনেকে পরীক্ষা মিস করবে, তখন তার পড়তে ভালো লাগবে না, ছিটকে পড়ে যাবে। তাই প্রথমে একটু স্লো যাওয়াই ভালো, অনেকে তাল পাবে না না হলে। দেখেন ষোড়শ অধ্যায়ের মধ্যেই জি স্যার। আরো একটা ছোট চ্যাপ্টার, 312 থেকে 318, আজকে আমরা এটাও পড়বো, পড়ে শেষ করব। গর্ভপাত বা মিসক্যারিয়েজ এবং এটসেট্রা, অন্যান্য যে অপরাধ আছে এর সাথে, শিশু সংক্রান্ত অপরাধ। 312 গর্ভপাতকরণ বা কজিং মিসক্যারিয়েজ। গর্ভপাতকরণের ইংরেজিতে বলা হচ্ছে কজিং মিসক্যারিয়েজ। কেউ যদি গর্ভপাত করে তার শাস্তি হবে হচ্ছে 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। কিন্তু যদি কুইক উইথ চাইল্ড এর বাংলা হচ্ছে আসন্ন প্রসবা হলে, আসন্ন প্রসবা বলতে মনে করেন গর্ভের সন্তানের বয়স 5, 6, 7 মাস এরকম যদি বেশি বয়সের হয়, তার মানে সন্তান ভেতরে যথেষ্ট বড় হয়ে গেছে, এই ধরনের সন্তান যদি হয়, বা অনেক সময় 7 মাসেও কিন্তু সন্তানের জন্ম হয়, 8 মাসেও জন্ম হয়, 9 মাসেও জন্ম হয়, ম্যাক্সিমাম 9 মাসে জন্ম হয়, 10 মাসে জন্ম হয় কম। কম। তো তাহলে ভেতরের সন্তান যদি একটু বড় হয়ে যায়, এই ধরনের সন্তানকে গর্ভপাত করালে 7 বছর হয়ে যাবে, তার মানে সেটা আরো বেশি অপরাধ। জি স্যার। 313-তে বলা হচ্ছে গর্ভবতীর বিনা সম্মতিতে গর্ভপাতকরণ, তাহলে 312-তে গর্ভবতীর মানে যিনি প্রেগনেন্ট মহিলা, ওই মহিলার সম্মতি থাকলেও 312 ধারাতে ওই মহিলারও শাস্তি হতে পারে। মানে ওই গর্ভবতী মা যিনি নিজের গর্ভপাত করানোর জন্য চেষ্টা করছেন তারও শাস্তি হতে পারে। এবং যে ডাক্তার গর্ভপাত করাবে তার শাস্তি হবে। ওই ওই ব্যক্তি মানে ওই মহিলার সাথে মানে ওই গর্ভপাত করানোর সাথে যারা যারা জড়িত থাকবে যেই স্টেজে হোক, মহিলা যদি বিবাহিত হয় তার স্বামী যদি এর সাথে জড়িত থাকে তারও হতে পারে। তার মানে ওই যে গর্ভের সন্তানের মৃত্যুর জন্য যে যে দায়ী হবে প্রত্যেকের সাজা হবে 312 ধারায়। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার, বুঝতে এক্ষেত্রে আপনি আর এটা তো আপনি বলেই দিলেন, এখানে আসলে প্রশ্ন নাই, হুম, কারণ কত সেখানে যদি উভয়ই যদি জড়িত থাকে, উভয়ের কি- সম্মতিক্রমে যদি গর্ভহত্যা করা হয়, পরবর্তী কারণে যদি স্যার তাদের মধ্যে কোনো মানে মনোমালিন্য হয়, সেখানে যদি দুইজনের মানে বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ত্রী গিয়ে এই মামলা করে দিল, মানে আমাকে হুম, জোরপূর্বক গর্ভপাত করানো হলো, হুম। তাহলে এক্ষেত্রে যে তো 313 ধারা হয়ে যাবে, এই যে 313 ধারা, গর্ভবতীর বিনা সম্মতিতে গর্ভপাত করানো, সেক্ষেত্রে ওই মা ওখানে তো যদি যে ওখানে তো সম্মতি ছিল স্যার। হ্যাঁ উপরেতে মায়ের মানে গর্ভবতীর সম্মতি ছিল 312-তে, তাও না সেটা অপরাধ। সেটা কারণ এখানে না, সেটা ঠিক আছে। বাংলাদেশ আইনে মিসক্যারিয়েজ করাটাই অপরাধ, লিগ্যাল অপরাধ। না। সেখানে যদি দুইজনই সম্মতি থাকে আর কি, দুইজনের সম্মতিক্রমে যদি হয়। তাহলে কে মামলাটা করবে, এই তো। হ্যাঁ, হ্যাঁ। কে মামলা, এখানে যদি যে জানতে পারবে সে মামলা করবে, বা পুলিশ মামলা করতে পারে। পুলিশ জানতে পারলো যে এই ক্লিনিকে একটা গর্ভপাত করানো হয়েছে, পুলিশ সেখানে রেড দিল, যেমন মাদকের মামলায় পুলিশ মামলা দিয়ে দেয় না, তেমনি ওদেরকে জি। ধরে নিয়ে যে মামলা দিয়ে দিতে পারে। বুঝতে পারেননি? এইটা তো জি স্যার, বুঝতে পারছি। আর এইটা তো পুলিশ বা মানে সম্মতিক্রমে হয়েছে, পরবর্তী ক্রমে মনে করেন আমার ওয়াইফের সাথে আমার তর্ক বিতর্ক হলো, মানে পারিবারিক একটা কলহ হলো, তখন আমার আমার বিরুদ্ধে একটা মামলা করে দিল, তো ওনার তো তখন সম্মতি ছিল, হুম। এখন এখন তো ওরা সে আমাকে জোর সে করে। আদালতে যে বলবে আমাকে জোর করে করছে, এখন আপনাকে প্রমাণ করতে হবে যে তারও সম্মতি ছিল, বরং আপনি বলবেন আমার সম্মতি ছিল না, সে আমাকে না যেয়ে নিজে নিজে করেছে। এখন ঘটনাটা কেমন ঘটবে তার উপর ডিপেন্ড করছে। বুঝতে পারেননি? তবে যদি জি স্যার, বুঝতে পারছি। মামলা মামলা ওই যে মহিলা হোক আর পুরুষ হোক, হাজবেন্ড বা ওয়াইফ হোক, বা হাজবেন্ডের পরিবারের কেউ হোক বা ওয়াইফের পরিবারের কেউ হোক, কেউ যদি মামলাটা করে ফেলে এবং জানা যায় যে হাজবেন্ড ওয়াইফ উভয় জড়িত ছিল, দুইজনেরই শাস্তি হবে, বাদীরও শাস্তি হতে পারে এই মামলায়। জি স্যার। আচ্ছা, দেখেন আসন্ন প্রসবা হোক বা না হোক, অর্থাৎ এখানে সন্তানের বয়স 1 মাস হোক আর
9 মাস হোক, 313 ধারায় তার বিনা সম্মতিতে, মায়ের বিনা সম্মতিতে হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এখানে নাসরিন কণা আপু বলছেন বন্ড ছাড়া মিসক্যারেজ করে না। বন্ড এখানে বন্ডটাও এখানে ইলিগ্যাল। বন্ড করিয়ে বা এখানে কোনো ডকুমেন্টে সই করিয়ে মিসক্যারেজ করলেও সেটা ইলিগ্যাল। তবে হ্যাঁ, সেটাও আসছে নিচে, আপনার সাথে অ্যাড হবে একটু কথা, যে মিসক্যারেজ কখন করা যাবে, কখন লিগ্যালি মিসক্যারেজ করা যায়, সেটাও আছে। অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা সর্বোচ্চ যাবজ্জীবন। 317, 12 বছর কম বয়স্ক শিশুকে পরিত্যাগ এর শাস্তি অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম, অর্থদণ্ড বা উভয়দণ্ড। 318, গোপনে শিশুর মৃতদেহ অপসারণ করে জন্মগ্রহণের জন্মগোপন, অর্থাৎ একজন শিশু জন্মগ্রহণ করেছে কিন্তু শিশু মানে মৃত সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তান জীবিত হোক মৃত হোক এটা কিন্তু ডিক্লেয়ার করতে হবে। এবং মুসলমান হলে কবর দিতে হবে, যদি হিন্দু হয় তাদের নিয়ম অনুসারে যেটা যেভাবে হয়তোবা আহ, দাহ করা, পোড়ানো, সেটা পোড়াবে। তার মানে স্যার এই এখানে শিশুকে, বলেন। স্যার 317 ধারায় 12 বছরের কম বয়স্ক শিশুকে পরিত্যাগের শাস্তি, এখানে তো স্যার মানে বাবা মার কারো উল্লেখ করা নাই। এখানে কি বাবা বাবা যদি পরিত্যাগ করে তাহলে বাবার শাস্তি হবে, মা পরিত্যাগ করলে মায়ের শাস্তি হবে? 12 বছরের কম বাবা হলে বাবার শাস্তি, মা হলে মায়ের শাস্তি। শিশুটাকে যদি কোনো এতিমখানায় রাখে, মানে যার কাস্টডিতে থাকবে, যার যার ওই শিশুকে দেখভালের দায়িত্ব ছিল, সে যদি পরিত্যাগ করে, বোঝাতে পারলাম? জি স্যার। মনে করেন শিশু নানির কাছে বসবাস করে, নানি ছেড়ে দিল যে যা, তোকে আমি আর রাখবো না, তাহলে ওই 12 বছরের শিশু নিজে নিজে তো চলতে পারবে না, এবং সে কোনো অপরাধী হবে, না হলে তার সাথে কোনো অপরাধ হুম। হবে। একজন 12 বছরের শিশু যদি রাস্তায় ঘুরে বেড়ায়, তার সাথে অপরাধ হবে, না হলে সে অপরাধী হবে। সে যদি মেয়ে শিশু হয়, সে রেপের শিকার হতে পারে, বা সে ওই দেহ ব্যবসার সাথে জড়িত হয়ে যেতে পারে, তাকে ওইভাবে নিয়ে যে বা বিক্রি করে নিয়ে যেতে পারে, বা হিউম্যান ট্রাফিকিং সহ নানান অপরাধ হতে পারে, বা সে অপরাধের সাথে জড়িত জড়িত হতে পারে, সে চোর হয়ে যেতে পারে, তাই নয় কি? এখানে তার ভবিষ্যৎ এখানে তার মামলাটা কে ভবিষ্যৎ করবে অন্ধকার স্যার? হয়ে যাবে। এখানে এখানে মামলাটা কে করবে? এখানে মামলা জি স্যার, এখানে যে মামলাটা জানতে কে পারে করবে? এখানে তো এখানে মানুষ বারো কিছু করতে বছরের পারবে শিশু, না। মামলা শিশু করতে পারবে না। শিশু যদি পুলিশের কাছে যায়, পুলিশ বাদী হয়ে মামলা করবে। আপনার কাছে আসলে, আপনি ভালো মানুষ, আপনি নিজে মামলা করলেন, একজন সমাজের সচেতন ব্যক্তি মামলা তার করবে। মানে যে কেউ মামলা করতে পারবে, শিশুরা যার কাছে যাবে সেই মামলা করতে পারবে। শিশুর পক্ষে যে কেউ মামলা করতে পারবে। এই ধরনের মামলা সাধারণত এনজিওরা করে, বা লিগ্যাল এডের মাধ্যমে হয়। বুঝতে পারলাম? তাহলে শিশু মৃত হোক জীবিত হোক ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার না করলে 2 বছর হবে। এখানে আমি, আজকের ক্লাসটা শেষ হচ্ছে, কিন্তু এই যে মিসক্যারিয়েজ কখন অপরাধ নয়, এটা কিন্তু আছে। এখানে বেশ কিছু সেকশন আমি কি করেছি, স্কিপ করেছি, এবং 312-র মধ্যে আরো কিছু বক্তব্য আছে, সেটা স্কিপ করা আছে, সেটা আমি এখন মৌখিকভাবে বলছি। যে কখন মিসক্যারেজ করা যাবে, যখন মেডিকেল ডিফিকাল্টিস দেখা দিবে, অর্থাৎ একটা সন্তান গর্ভে আছে, কারণ সন্তানের অবস্থা এমন, ডাক্তার পরামর্শ দিচ্ছে এই সন্তানকে যদি কন্টিনিউ করা হয়, এই সন্তানকে যদি মিসক্যারেজ করা না হয়, তাহলে মা মারা যেতে পারে, বা সন্তান এখানে কি হয়ে যেতে পারে, সন্তানই মারা যেতে পারে, বা এমন পরিস্থিতি হয়েছে। তার মানে মানে মেডিকেল কন্ডিশন এমন হয়ে গেছে ওই সন্তানের, ওই গর্ভের বা মায়ের, যে হয় শিশুকে বা মাকে বাঁচাতে জন্য দুইজনের মঙ্গলার্থে, ওই যে আমরা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েছি, ডাক্তার ভালোর জন্য যদি কোনো কিছু করে, তো ওই ভালোর জন্য যদি কোনো কিছু করা হয়, তাহলে এখানে মায়ের সম্মতি নিয়ে অবশ্যই করবে। বা মা যদি অজ্ঞান থাকে, একজন গর্ভবতী মা অজ্ঞান আছে, তাহলে তার তো অভিভাবক আছে, তার সম্মতি নিয়ে করতে পারে। কনা আপুকে একটু লাইনে নিয়ে নেই। আচ্ছা, একটু আগে একটা আসসালামু শব্দ আলাইকুম হলো। স্যার। হ্যাঁ, একটু আগে একটু শব্দ হলো, এই শব্দের অর্থ এখন আপনারা যে কেউ লাইনে আসতে পারবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম কনা আপু। স্যার আপনি আমি যেটা সেটাই বললেন যে, বলছিলাম। স্যার, আমি হ্যাঁ, একটু বন্ড বলি সই আগে। করা বিষয়টা, যে বন্ড যখন সই দুইজন করার বিষয় হাজবেন্ড বলছেন। ওয়াইফ এবং হাজবেন্ড এবং ওয়াইফ যখন
দুজনে বন্ডে সই করে তখন তো স্যার এটা মিসক্যারেজ করাইতে পারে ডক্টর, কিন্তু পরবর্তী ভাই যে বললো যে যদি ওয়াইফ এটা অস্বীকার করে বা উনি করতে চায়, তখন তো এই বন্ডটা আছে না সিকিউরিটি হিসেবে, যে ওনার সম্মতি ছাড়া তো আর মিসক্যারেজ করা হয় নাই। তো ওই হিসাবে তো মানে কেস হ্যাঁ, করতে এই যে পারে না। এখানে যদি ডাক্তার প্রপারলি কোনো ক্লিনিকে গিয়ে করে, তাহলে ডাক্তার যদি মেডিকেল ডিফিকাল্টিস দেখাবে, মানে ওই বন্ডে এই ধরনের টার্মস এন্ড কন্ডিশন থাকবে যে এই বাচ্চা এবং মায়ের ভালোর জন্য এটা করা হচ্ছে, হয়তো বা প্রপারলি ডেভেলপ করছে না বাচ্চা ভেতরে, জি বা বাচ্চার ডেভেলপমেন্টটা অস্বাভাবিক, এবং মায়ের হয়তো বা শারীরিক জটিলতা দেখা দিয়েছে, বা হয়তো বা ওই মায়ের বয়স হচ্ছে 12-13 বছর, প্রপারলি মানে শিশু অবস্থায় গর্ভধারণ করেছে, নানান কারণে হতে পারে। তো এইভাবে বন্ডে ওইভাবে কন্ডিশনস গুলো লেখা থাকে যেটা লিগালাইজ করে ফেলে, যদিও সেটা কি অনৈতিক, তাই নয় কি? জি জি। প্রকৃত প্রকৃতভাবেই যদি সেটা মেডিকেল ডিফিকাল্টিস হয়, সেক্ষেত্রে সেটা করা যেতে পারে। কিন্তু যদি না হয়, সেটা আইনতও ঠিক না, নৈতিকভাবে মানবাধিকারের দিক দিয়েও ঠিক না। তার মানে মিসক্যারেজ বাংলাদেশে অবৈধ হচ্ছে না তা না, হয়, সব জায়গাতেই অপরাধ হয়, কিন্তু সেইটা লিমিট হওয়া দরকার, কন্ট্রোল হওয়া দরকার, তাই নয় কি? তো এই কন্ট্রোলের জন্যই তো হচ্ছে আইনগুলা করা। কন্ট্রোলের জন্য আইন করা। দেখবেন কিছু কিছু আইনের সাথে কন্ট্রোল শব্দটা আছে, কিছু কিছু আইনের সাথে নির্মূল, যেমন যৌতুক নিরোধ আইন, মানে এটা রাখাই যাবে না। আবার মাদকের ক্ষেত্রে আছে মাদক নিয়ন্ত্রণ আইন। কেন মাদক নিয়ন্ত্রণ আইন? কারণ মাদক পুরোপুরি নির্মূল এটা করা বাদ যাবে না, দেওয়া যাবে না, এটা লাইসেন্স বা দেওয়া থাকে অনেক সময়। লাইসেন্স দেওয়া থাকে, না হলে কি হবে? ওই যে এমনি তো ব্ল্যাক হয়, আরো ব্ল্যাকে হবে, মানুষ আরো এগ্রেসিভ হয়ে যাবে। তা কিছুটা নিয়ন্ত্রণ আর কিছুটা নির্মূল। তো ঠিক আছে, অন্য কোনো সেকশন নিয়ে প্রবলেম আছে আপু? না স্যার, আমি কিছু, ওইটাই পড়া, শুধু মনে রাখাটাই টাফ। আপনি পড়া হ্যাঁ, শুনলে বুঝতে পারি, কিন্তু মনে আচ্ছা, 2-3 মিনিট রাখাটাই টাফ। আছে। আমি এখানে কিছু প্রশ্ন এখানে আছে, দেখেন। এখানে বলা হচ্ছে কালপেবল হোমিসাইডের সংজ্ঞা আছে কোথায়? জুডিশিয়ারির 10-এ আছে, 299, আমরা একটু আগে পড়লাম। তারপরে 21 সালে আসছে জুডিশিয়ারির, XY এর চলার পথে গর্ত করে মৃত্যুর ফাঁদ পেতে রাস্তায় ওয়াই এর ফাঁদে, মানে ফাঁদ পেতে রাখায় ওয়াই ওই ফাঁদে পড়ে আহত হয়ে মারা যায়, এক্স এর অপরাধ কি হবে? এক্স এর অপরাধ অনেক সময় এটা খুন মনে হতে পারে, কিন্তু এটা দণ্ডনীয় নরহত্যা। খ, 299। দেখেন, আবারও বলছি, এক্স ওয়াই এর চলার পথে গর্ত করে মৃত্যুর ফাঁদ পেতে রাখায় ওয়াই ওই ফাঁদে পড়ে আহত হয়ে মারা যায়, এক্স এর অপরাধ কি? এটা খুন মনে হতে পারে না, যে ওয়াই এর চলার পথে তো ফাঁদ তৈরি করেছে, তাহলে ওয়াই কে মারার মনে হয় উদ্দেশ্যই ছিল, এটা মনে হচ্ছে কিনা? জি স্যার। এটা নিয়ে কে কথা বলতে চান, যে এই যে উদাহরণটা, এইটা খুন মনে হচ্ছে কার কার? আমার খুব মনে হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এখানে আচ্ছা, স্বপ্না এটা আপু এটা বলছে খুন মনে হচ্ছে। না, হ্যাঁ, না বেলাল স্যার, ভাই, এটা খুন কোন মনে মনে, হচ্ছে কি? না না, কোন মনে হবে খুন, না তো স্যার। এক্স আচ্ছা, ওয়াই খুন এর মনে চলার হচ্ছে না, পথে না স্যার। বলেন খুনের কেন জন্য তো মনে গর্ত হচ্ছে না? ফেলে দিতেছে। স্যার মনে আচ্ছা, খুন হচ্ছে না এই করার জন্য, জন্য,